আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ফাইন স্যার। জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা যেটা করব, আজকে যেহেতু রমজানের দিন, সময় কম, এর মধ্যে অলরেডি 10-12 মিনিট চলে গেছে, হ্যাঁ, সময় নিব না। আমাদেরকে যেটা করতে হবে, যদি এমন হয় যে আপনি যেখানে বসে ক্লাসটা করছেন সেইখানে যদি মনে করেন যে নয়েজ হওয়ার সম্ভাবনা নাই, আপনি সেক্ষেত্রে মাইক্রোফোন অন করে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আশেপাশের পরিবেশ থেকে সাউন্ড আসতে পারে, ডিস্টারবেন্স হতে পারে, সেক্ষেত্রে আপনি মাইক্রোফোনটা অফ করে রাখবেন। কথা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, জি ওকে। স্যার। তো আমরা আশা করি যে আপনাদের যেই পড়াশোনার অংশটুকু, তারা সবাই যদি ক্লাসে যা আলোচনা হয় সেটা ফলো করেন, পরীক্ষায় অবশ্যই পাশ করে যাবেন, ভালো মার্কস নিয়ে পাশ করবেন। ঠিক আছে? বাসায় শুধু রিভিশন সামান্য দিলে হবে, কিন্তু ক্লাসটাতে বেশি মনোযোগী থাকতে হবে, তাহলে বাসার পড়াশোনাটা অনেকাংশেই এখানে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছি কিনা? ইনশাআল্লাহ স্যার। ইয়েস স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। ঠিক। তো আপনাদের আজকে প্রিন্সিপাল অফ ট্যাক্সেশনের কি প্রথম ক্লাস নাকি? ইয়েস স্যার। ওকে। তো আপনাদের এখানে টিচার দুইটা ভাগে টিচার থাকে, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স পার্ট পড়ানো শোনার জন্য, আর হচ্ছে আপনার কি ভ্যাট এবং কাস্টমস। আমি আপনাদের ইনিশিয়ালি যেটা করব, ভ্যাট এবং কাস্টমস এর জন্য আমি ডেজিগনেটেড। এর বাইরে সময় পেলে, নর্মালি অন্যান্য সেশন গুলোতেও দেখা যায় যে ট্যাক্সে অনেক পিছনে থাকে, সেই জায়গায় আমি 3-4টা বা 5টা ক্লাস নিয়ে দেই, যাতে আপনাদের পরীক্ষার পাশ করার জায়গাটা অনেক কি সিকিউর হয়ে যায়। তো আমরা চেষ্টা করব আমাদের এই ভ্যাট এবং কাস্টমস এর জায়গাটাতে আমরা এমন ভাবে পড়বো যাতে আমাদের পাস মার্কটার জন্য অনেক হেল্পফুল হয়। এবং আজকের ক্লাসটা এবং নেক্সট 2-3টা ক্লাস আপনারা দেখবেন যে আমরা সরাসরি ম্যানুয়াল ফলো করব না। সরাসরি কি করব না? ম্যানুয়াল ফলো করব না স্যার। ম্যানুয়াল ফলো করব না। এটার একটা কারণ আছে, কারণ এই ভ্যাট লটা, ভ্যাটের আইনটা বোঝার জন্য আপনার যে বেসিক জিনিসগুলো দরকার, সেটা আপনার ম্যানুয়ালে ইন ডিটেলস লেভেলে নাই, সামারাইজ হয়তো আছে। সো বেসিকে যদি কোনো প্রবলেম থাকে, পরবর্তীতে সেটা গুছানোটা অনেক কঠিন হয়। আমরা প্রথম 3-4টা ক্লাসে ওই বেসিক গুলো দিব, দেওয়ার পর দেখবেন যে আপনার ম্যানুয়ালের প্রায় 40% পড়াশোনা আপনার হয়ে গেছে। কি কথা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ইনশাআল্লাহ। জি স্যার। ওকে। আমরা কেউ অস্থির হব না। আমি যেভাবে আপনাদেরকে গাইড করছি, আপনি জাস্ট আমাকে ফলো করেন, এবং কিছুক্ষণ পর পর আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, কোশ্চেন নিব, আনসার দিব। দেখবেন যে আপনাদের সব আনসার পেয়ে যাবেন। নিজে থেকেই যতটুকু, যেই পেজ বা যতটুকু আমি পড়াচ্ছি সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এবং সেটা খুব ভালো করে বুঝে নেবেন। দিন শেষে 5-6টা ক্লাস হয়ে যাওয়ার পর দেখবেন যে আপনি ভ্যাটের ম্যাক্সিমাম জিনিসপত্র বুঝে গিয়েছেন। কথা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, জি। জি স্যার। আজকে আমরা যে জিনিসটা শিখবো, এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে, ঢাকা শহরে, মনে করেন আপনি ঢাকা শহরে কোনো একটা লোকেশনে কোনো একটা অফিসে যাবেন, অফিসে শুধু অ্যাড্রেসটা আপনার কাছে আছে, আপনি কিভাবে ওই লোকেশনে কখনো আগে যান নাই, কিভাবে এটা সহজে ওই অফিস অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারবেন? ম্যাপের মাধ্যমে। ম্যাপের মাধ্যমে। গুগল ম্যাপ। গুগল ম্যাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুগল ম্যাপ ম্যাপের স্যার। মাধ্যমে। গুগল ম্যাপ। রাইট। আজকে আমাদের ক্লাসটা যেটা হবে, ভ্যাট আইন সম্পর্কে গুগল ম্যাপের মতো কাজ আমরা শিখবো। কি শিখবো আজকে? ভ্যাট আইন শিখবো স্যার গুগল ম্যাপের মাধ্যমে। রাইট। তার মানে হচ্ছে ভ্যাট আইনের কোথায় কি কি আছে, কোন জিনিসটা আমার একটা কোশ্চেন মাথায় আসছে, সেটা আনসারটা কোথায় খুঁজে পাবো, এইটা কিভাবে আমি সহজে ফাইন্ড আউট করতে পারবো, সেই জিনিসগুলো আজকে শিখাবো। ভ্যাট আইনের কোথায় কি কি আছে, কিভাবে আপনি কোন জিনিসগুলো খুঁজে পাবেন, সেই জিনিসটা আজকে আমরা শিখবো। কথা কি বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। জি স্যার। ওকে। ভ্যাট এর ইলাবোরেশনটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। দ্যাট মিন্স ভ্যালু এডিশনের উপর ট্যাক্স। ভ্যালু এডিশনের উপর কি ট্যাক্স? যতটুকু ভ্যালু এডিশন হচ্ছে তার উপর ট্যাক্স হচ্ছে। সেটা আমরা পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে যখন একটা ম্যাথ করব, তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা থিওরিটিক্যাল পার্টে আছি। আজকে আমরা গুগল ম্যাপের কাজটা শিখবো। এবং ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্সটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। কি এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স? কেন? যেমন ইনকাম ট্যাক্স, যিনি ইনকাম করছেন তিনি ট্যাক্স দিচ্ছেন, তাহলে সরাসরি যার ইনকাম তার কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। কিন্তু ভ্যালু এডেড ট্যাক্সটা কি হচ্ছে? এটা আলটিমেট ইউজার কে, যিনি আলটিমেট কনজিউমার,
সেই আলটিমেট কনজিউমারই ভ্যাটটা বিয়ার করবে, রাইট? তাহলে জি স্যার। ভ্যাটটা কি করতে হয়? যিনি সেলার, বিক্রেতা, তার দায়িত্ব হচ্ছে ভ্যাটটা গভর্নমেন্টকে পে করা। তাহলে সে যে ভ্যাটটা পেমেন্ট করছে, এটা কি সে ভ্যাটটা বিয়ার করছে না বিয়ার করছে কাস্টমার? কাস্টমার স্যার। তাহলে বিয়ার করছে কাস্টমার, কিন্তু গভর্নমেন্টকে পেমেন্ট করছে কে? সেলার স্যার। সেলার। সেলার। তাহলে সেলার Retailer. যে পেমেন্ট করছে, এটা কি সেলারের উপর অ্যাপ্লিকেবল ভ্যাট নাকি এটা কাস্টমারের উপর অ্যাপ্লিকেবল ভ্যাট? কাস্টমারের উপর স্যার, সেলার জাস্ট গভর্নমেন্টকে দিচ্ছে। রাইট। তাহলে এটা সরাসরি কাস্টমারের কাছ থেকে কালেক্ট হচ্ছে না, ভায়া হয়ে সেলারের মাধ্যমে কালেক্ট হচ্ছে, রাইট? জি স্যার। সেই জন্য এটাকে ইনডিরেক্ট ট্যাক্স বলে। সেই জন্য এটাকে কি বলে? ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স বলে। ইনকাম ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ওকে। স্যার ভ্যাট আইন বাংলাদেশের সর্বপ্রথম 1991 সালে ইফেক্টিভ হয়। সাইফুর রহমান স্যার যখন আমাদের এফসিএ, উনি যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন উনি প্রথম এটা ইন্ট্রোডিউস করেন। পরবর্তীতে 2019 সালে ওই পুরাতন আইনটা বাতিল হয়ে নতুন আইন আসছে, ঠিক আছে? আমরা জাস্ট পুরাতন আইনের হিস্ট্রিটা এখানে সামারি দিয়েছি। সেখানে বলছি যে 1991 সালের আইন ছিল, এটাতে একটা অ্যাক্ট ছিল আর একটা রুলস ছিল। আর অ্যাক্টে 73 সেকশন ছিল, রুলস ছিল 43 রুলস ছিল। আর এছাড়া বিভিন্ন ধরনের ফর্ম থাকে, ফর্ম ছিল 35। তাহলে 73, 43 আর 35 জাস্ট নাম্বার ছিল। এছাড়া ভ্যাট আইনে কিছু এসআরও থাকে, জেনারেল অর্ডার থাকে, স্পেশাল অর্ডার থাকে। এসআরও হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, ঠিক আছে? মূল আইন, এই যে যেখানে আমরা যে কোনো আইন দেখবো, আমরা অ্যাক্ট দেখবো, একটা পার্লামেন্টের মাধ্যমে কি হয়? পাস হয় স্যার। পাস হয়, right? আর রুলস গুলা, এটা পার্লামেন্ট লাগে না, এটা ওই অ্যাক্টের মধ্যে অথরিটি দেওয়া থাকে। যেমন ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে রুলসটা, এটা এনবিআর প্রণয়ন করতে পারবে। তাহলে আইনটা প্রণয়ন করে কে? আইন প্রণয়ন করে হচ্ছে পার্লামেন্ট। আইন তো প্রত্যেক বছর কয়েকদিন পর পরে, যেমন ভ্যাটের বিভিন্ন রকম চেঞ্জ আসে, সেই চেঞ্জ কি কয়েকদিন পর পর পার্লামেন্টে নিয়ে সেটা আবার পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আসা, এটা কি সহজ প্রক্রিয়া না অনেক কঠিন প্রক্রিয়া? জটিল স্যার প্রক্রিয়া কঠিন, স্যার। জটিল অনেক প্রক্রিয়া। কঠিন প্রক্রিয়া। এই জন্য আইনগুলো পার্লামেন্টে পাস হওয়ার সময় ওই আইনের মধ্যে কিছু ক্লজ দেওয়া থাকে, যেখানে বলা থাকে যে এটা রিলেটেড যদি কোনো ধরনের ডিটেলস ব্যাখ্যা বা কোনো কিছু এক্সপ্লেনেশন প্রয়োজন হয়, সেগুলোর জন্য ডিটেলস লেভেলে রুলস তৈরি করতে পারে, সেটা অথরিটি দেওয়া থাকে। আবার রুলস এর মধ্যে বলা থাকে যে এটা যদি রুলসও বোঝা না যায়, তাহলে এটার জন্য স্পেসিফিক আলাদা করে কোনো গাইডলাইন যদি হয়, সেগুলো এসআর এর মাধ্যমে অথবা জেনারেল অর্ডারের মাধ্যমে অথবা স্পেশাল অর্ডারের মাধ্যমে অথবা এক্সপ্লেনেশন বা লেটারের মাধ্যমে কি এগুলো পাবলিশ করতে পারবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? তাহলে এখান থেকে যদি পরীক্ষা আসে, তাহলে সবচেয়ে সুপ্রিম অথরিটি কোনটা? স্যার অ্যাক্ট স্যার। তার আন্ডার তার পরবর্তী অবস্থান কার? রুলস। তারপরে বাকিগুলা। তাহলে পরীক্ষা যদি আসে যে কোন একটা কনফ্লিক্ট এসছে, একটা বলা আছে একরকম, এসআর তে বলা আছে আরেক রকম, তাহলে কোনটা প্রিভেল করবে, কোনটা টিকবে? অ্যাক্ট টিকবে আর স্যার। এক টিকবে। এক টিকবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। তো ভ্যাট আইন নতুন যেটা 2019 সালে ইফেক্টিভ হয়েছে, যদিও 19 সালে হয়েছে, কিন্তু সেটার ভ্যাট আইনটা প্রথম এটা পার্লামেন্টে আসছিল 2012 সালে, এটা প্রণয়ন হয়। কিন্তু এটা ইফেক্টিভ হয় 2019 সাল থেকে। 12 সালে আইনটা পাস হয়, এটা ইফেক্টিভ হয় কত সালে? 19 সালে, 2019 সালে স্যার। স্যার 19 19 সাল। সালে। তাহলে ভ্যাট আইনটার নতুন নাম কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। আর এটার সাথে রিলেটেড একটা রুলস আছে, রুলসটা হচ্ছে 2016। রুলসটা কি? 2016। 2016 স্যার। তাহলে এই নতুন আইনটা যখন ইফেক্টিভ হবে 2019 সাল থেকে হয়েছে, তাহলে হইতে গেলে আগের আইনটাকে কি করতে হবে? বাতিল করতে হবে না? স্যার এই আগের আইনটাকে বাতিল করার জন্য এই যে 3 নম্বরে দেখেন, এই যে এসআরও 170 নম্বর এসআরও দিয়ে আগের আইন এবং রুলসটাকে কি করেছে? বাতিল করেছে। আর এই যে দেখেন এসআরও 168 দিয়ে নতুন আইনটা ইফেক্টিভ, এসআরও 169 দিয়ে নতুন রুলসটা ইফেক্টিভ হয়েছে। আর এসআরও 170 দিয়ে কি হয়েছে? পুরাতন আইন বাতিল এবং রুলস করেছে। দুটাই বাতিল করা হয়েছে। কথা কি বুঝতে পেরেছি? স্যার জি স্যার। আর 2000 পুরাতন আইনের কোনো কিছু যদি মানে প্রক্রিয়াধীন থাকে, সেটেলমেন্ট না হয়ে থাকে, তাহলে সেইটার জন্য নতুন আইনে কিভাবে এটা এই ট্রানজিশনাল পিরিয়ডে কাজ করবে, সেটার জন্য আলাদা করে একটা
জেনারেল অর্ডার দিয়েছিল, গাইডলাইন দিয়েছিল, সাধারণ আদেশ। ঠিক আছে, এটা আর এখন দরকার নেই, এটা ওই প্রথম বছর দরকার হয়েছিল, এখন আর এটার কার্যকারিতা নাই। ওকে, এখন আমরা দেখব নতুন আইনে দেখেন কতগুলো সেকশন আছে। 139 স্যার। আর কতগুলো রুলস আছে, 190 স্যার। আর কতগুলো ফর্মস আছে। 76 76 forms, sir. তাহলে এটা দেখেন তো, এর আগে যে আমি দেখেছিলাম সেটার তুলনায় কি কম না বেশি? আগে সেকশন ছিল বেশি। 73, এখন কত? বেশি স্যার। এখন 139। এটা আগের তুলনায়, দ্যাট মিন্স নতুন আইন এবং রুলস গুলো হচ্ছে আগের তুলনায় অনেক বেশি ডিটেলস লেভেল, অনেক বেশি কি ডিটেইলস স্যার। ডিটেলস লেভেলে। এখানে আমরা কি লিখছি? ম্যাপিং অফ ভ্যাট লস। ভ্যাট লস এর ম্যাপিং। এখানে বলছে সেকশন আছে 139 আর রুলস আছে 119। এই টোটাল ভ্যাট আইনটা অ্যাক্ট এবং যে রুলস, এই দুইটাকে টোটাল 18টা চ্যাপ্টারে ভাগ করা আছে। কয়টা চ্যাপ্টারে ভাগ করা আছে? 18টা স্যার। 18টা 18টা। ভ্যাট আইনের 18টা চ্যাপ্টার, ভ্যাট রুলস এর 18টা চ্যাপ্টার। দেখেন এই যে 18 নম্বর চ্যাপ্টার, মাঝখানে দেখেন চ্যাপ্টারটা লেখা আছে মাঝখানে, আর বাম পাশে লেখা আছে হচ্ছে গিয়ে সেকশন গুলো। আইনের পার্ট হচ্ছে বামে, আর ডান সাইড হচ্ছে কি রুলস এর পার্ট। দুইটা পাশাপাশি কম্পারিজন আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে যাতে সহজে বুঝতে পারেন। কোনো বইতে বা কোথাও আপনারা এই আইন এবং রুলসটা পাশাপাশি কম্পারিজন পাবেন না। একটা লিস্ট আছে আইনের লিস্ট সেকশন গুলো, আর একটা আছে রুলস এর আলাদা, কিন্তু পাশাপাশি কম্পারিজন করে কোথাও দেওয়া নাই। ক্লিয়ার? তো sir. এখন এখানে তাহলে আমরা টোটাল ভ্যাট আইনে যত যা কিছু আছে আমরা কতটা চ্যাপ্টারে খুঁজে পাবো? 18টা স্যার। 18টা চ্যাপ্টার, রাইট। পুরাতন আইনের সাথে নতুন আইনের একটা বড় ব্যবধান হচ্ছে, পুরাতন আইনে চ্যাপ্টার, মনে করেন অ্যাক্টের আইনের চ্যাপ্টার 2 তে যা বলছে, রুলস এর চ্যাপ্টার 2 তে সেম জিনিস বলে নাই, ভিন্ন টপিক নিয়ে বলছে, মিল নাই। কিন্তু নতুন আইনে কি হচ্ছে, আইনের চ্যাপ্টার 2 তে যা বলা আছে, দেখেন আইনের চ্যাপ্টার 2 তে কি বলা আছে? ভ্যাট, রেজিস্ট্রেশন নাম্বার, টার্নওভার, ট্যাক্স, এনলিস্টমেন্ট, রাইট? আর রুলস এর চ্যাপ্টার 2 তে কি বলা আছে? সেম টপিক না? জি স্যার। জি স্যার। তাহলে নতুন আইনের সুবিধাটা হচ্ছে, আপনি যদি আইনে যে সেকশনে পড়ছেন তাহলে এটা রিলেটেড রুলস এর সেম সেকশন, সেম কি চ্যাপ্টারে গিয়ে খুঁজে পাবেন। তাহলে এটা সহজ করে দিয়েছে, তাই না? এখন মনে করেন আপনি ভ্যাট আইনে তেমন কিছুই বুঝেন না, আপনার মাথায় কোশ্চেন আসছে যে ভ্যাট আইনে যদি নিয়ম কানুন না মানি তাহলে জরিমানা কি হবে, এটা আমার জানা দরকার, রাইট? তাহলে আপনি কি করবেন? এই 18টা চ্যাপ্টারের এই হেডিংটা দেখবেন। এই পেজে দেখেন তো কোথাও পেনাল্টি সম্পর্কে বা ফাইন সম্পর্কে বলা আছে কিনা, এই পেজে কোথাও, এই 8টা চ্যাপ্টারের মধ্যে কোথাও আছে? নেই স্যার। না স্যার নাই। এখানে দেখেন তো কোথাও আছে কিনা। না স্যার। 16 জি নম্বরে স্যার, বলা আছে, punishment আছে offense, স্যার। trial and রাইট, punishment। 16 নম্বরে 16, বলা আছে। sir. কোথায় বলা আছে? 16 নম্বরে স্যার। 16 নম্বরে বলা আছে। এখন যদি তাহলে দেখেন, আপনি কি ভ্যাট আইন জানার দরকার আছে? আপনি যা জানলেন যে আমার এই জিনিসটা জানা দরকার, তাহলে আপনি এই 18টা চ্যাপ্টারে খুঁজবেন হেডিং এর মধ্যে। দেন এই 18 চ্যাপ্টারের হেডিং দেখে কোনটাতে থাকার সম্ভাবনা আছে সেটা আপনি খুঁজে বের করে সেটা ডিটেইলসে গেলে পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন হয়তো আপনার জানার বিষয় হচ্ছে যে আপনি জানতে চান যে ভ্যাট আইনের ভ্যাটের রেজিস্ট্রেশন সম্পর্কে কোথায় বলা আছে। দেখেন তো কোথায় বলা আছে? সেকেন্ড চ্যাপ্টার স্যার। সেকেন্ড chapter. চ্যাপ্টার। ওকে, আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে ভ্যাট আইন অনুযায়ী কিভাবে বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে হবে, রেকর্ড কিভাবে মেইনটেইন করতে হবে, এটা কোথায় বলা আছে? দেখেন তো এখানে কোথায় কিছু বলা আছে কিনা এরকম। রেকর্ড কিপিং বা বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন রিলেটেড না স্যার, ডকুমেন্ট এখানে রিলেটেড। নাই। 6 নাম্বার দেখেন, কত নাম্বার দেখবেন? 6 6 নাম্বার দেখেন। 6 নাম্বার কি আছে? ট্যাক্স ইনভয়েস, আদার ডকুমেন্ট। ডান পাশে দেখেন কি লেখা আছে? অ্যাকাউন্টিং অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে অ্যাকাউন্টিং সম্পর্কে বলা আছে না চ্যাপ্টার 6 এ? জি স্যার। বুকস অফ অ্যাকাউন্ট সম্পর্কে বলা আছে 6 এ। আরেকটা জায়গায় বলা আছে পরের পেজে, দেখেন এখানে কোথাও আছে একটা জায়গায়, দেখেন তো।
Sir, 15 is sir. Maintenance of 15 forms এ, notices. right. ওকে, এখন আপনার মাথায় যদি কোশ্চেন আসে যে ভ্যাটের রিটার্ন সাবমিশন, যে মান্থলি রিটার্ন সাবমিট করতে হবে ভ্যাটের, সেটা কোথায় বলা আছে? ভ্যাট রিটার্ন সম্পর্কে আমি জানতে চাই। এই পেজে কোথাও কি ভ্যাট রিটার্ন আছে দেখেন তো? স্যার নাই, 5 নাম্বারটা স্যার কি হয় না? এখানে দেখেন তো এই পেজে স্যার 9 নাম্বারটা স্যার। 9 চ্যাপ্টার নাম্বার, 9 রাইট। তাহলে ভ্যাটের রিটার্ন সম্পর্কে কোথায় বলা আছে? চ্যাপ্টার চ্যাপ্টার 9 এ 9 বলা আছে। চ্যাপ্টার 9 এর মধ্যে সেকশন 64 থেকে 67 এইটুকের মধ্যে ভ্যাট রিটার্ন সম্পর্কে সকল আলোচনা দেওয়া আছে। এরপর আপনি যদি জানতে চান যে ভ্যাটের অথরিটি কি কিভাবে কাজ করে, এটা চ্যাপ্টার 12 এ আছে। আপনি ভ্যাটের অডিট সম্পর্কে জানতে চান বা ইনভেস্টিগেশন সম্পর্কে, এটা চ্যাপ্টার 13 এ বলা আছে। ঠিক আছে, এখন বলছে যে আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে জানতে চাইলে কোথায় বলা আছে? 17 is sir. 17 এ। এখন আপনি জানতে চান যে হ্যাঁ, এই সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্কে কোথায় বলা আছে? দেখেন তো কোথায় আছে সাপ্লিমেন্টারি ডিউটি? 7 is sir. 7 এ। ক্লিয়ার? এখন যদি আপনি বললেন যে আমি টার্নওভার ট্যাক্স সম্পর্কে জানতে চাই, কোথায় বলা আছে? Sir, second chapter is sir. 8 এ বলা আছে। কোথায় বলা আছে? এই যে চ্যাপ্টার দেখেন, 8 স্যার। এই যে দেখেন চ্যাপ্টার 8 এ বলা আছে। তাহলে আপনি যেটা করবেন, ভ্যাট আইনের আপনার মাথায় যা কোশ্চেন আসবে, যেটা জানতে চান, এটা ভ্যাট আইনের এই 18টা চ্যাপ্টারের মধ্যে খুঁজে বের করবেন। কথা কি বুঝতে পেরেছি? Yes sir. ওকে, দেন আমরা বলেছি যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তার মানে কি ভ্যালু এডিশন হইলেই যতটুকু ভ্যালু এডিশন হচ্ছে সেটার উপর ট্যাক্স। ক্লিয়ার? এখন মনে করেন আপনি একজন বিজনেসম্যান, আপনি কি করছেন? র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন, র মেটেরিয়ালস কিনছেন, কারো কাছ থেকে র মেটেরিয়ালস কিনে নিয়ে আসছেন। তাহলে আপনি যদি না কিনেন, তাহলে কি এটার ভ্যালু কত? জিরো, রাইট? আপনার কোনো ভ্যালু এডিশন হয়েছে? হয় নাই। এখন যদি আপনি 100 টাকা দিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসেন, তাহলে আপনার ভ্যালুয়েশন কত টাকা? স্যার 0 100 টাকা। স্যার, আপনার ভ্যালুয়েশন কত? 100 টাকা স্যার। রিপ্লাই করেন। আপনি যদি কোনো কিছু 100 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনার ভ্যালুয়েশন কত হলো? কত টাকা ভ্যালু অ্যাড করলেন? 100 টাকা sir. 100 টাকা। এরপর এটা কিনে নিয়ে আসার পরে আপনার দোকানে রাখছেন, দোকানে কর্মচারী আছে, এই খরচ সেই খরচ মিলে আরো 30 টাকা খরচ যোগ করলেন, তাহলে আরো কত টাকা ভ্যালু এডিশন হইলো? 30 টাকা. তাহলে টোটাল ভ্যালু এডিশন কত হইলো? 130. 130 130। এবার এই যত টাকা ভ্যালু এডিশন হবে সেটার উপর ভ্যাটের পার্সেন্টেজ, ভ্যাট নরমালি আমরা ধরে নিব যে ভ্যাট হচ্ছে 15%। নরমালি কত ধরে নিব? 15%. 15%। পরে আমরা ডিটেইলসে যাব। হ্যাঁ, 15%। তাহলে 100 টাকা দিয়ে যখন আমি র মেটেরিয়ালসটা কিনেছিলাম, তাহলে 100 টাকার উপর কত টাকা ভ্যাট দিতে হয়েছে আমাকে? 15 টাকা. 15% 15 টাকা। তাহলে আমার ভ্যালু এডিশন ছিল 100 টাকা, তার সাথে অ্যাড করছি 15 টাকা ভ্যাট, তাহলে ভ্যাট সহ মূল্য কত হলো? 115 টাকা স্যার। 115. 115 টাকা। তাহলে আমি যেই টাকা দিয়ে কিনলাম সেইটাকে আমরা বলবো ভ্যালু অফ সাপ্লাই। কি বলবো? value of supply ভ্যালু অফ সাপ্লাই। সরবরাহ মূল্য। বাংলায় কি বলে? সরবরাহ মূল্য. সরবরাহ মূল্য। যখন কোনো গুডস বা সার্ভিস আপনি কাউকে সাপ্লাই দেন বা সাপ্লাই নেন, যখনই সাপ্লাই দেওয়া হবে তখনই ভ্যাট অ্যাপ্লিকেবল। মনে করেন একটা গুডস আপনার কাছে আছে, আপনার স্টকে আছে, আপনি যতক্ষণ পর্যন্ত এটা আরেকজনকে সাপ্লাই দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটার উপর আলাদা করে নতুন করে কি ভ্যাটের ইমপ্যাক্ট নাই, রাইট? তাহলে ভ্যাট কখন অ্যাপ্লাই হবে? যখন সাপ্লাই হবে। যখন কি হবে? সাপ্লাই হবে। তার মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন আপনি ট্রান্সফার করবেন কোনো গুডস বা সার্ভিস, তখন যে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। যেমন আপনার গোডাউনে র মেটেরিয়ালস আছে, আপনি র মেটেরিয়ালস কারো কাছে বিক্রি করছেন, যতদিন পর্যন্ত র মেটেরিয়ালস আপনার কাছে রয়ে যাচ্ছে, আপনি বানাইছেন, নিজে তৈরি করছেন, এটা ভ্যাটের কোনো ইস্যুস নাই। যখন এই র মেটেরিয়ালসটা আপনি আরেকজনের কাছে সাপ্লাই দিচ্ছেন, তখন এই সাপ্লাই সময় যেই ভ্যালুতে সাপ্লাই দিচ্ছেন সেটার উপর ভ্যাট হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার. আবার যিনি কিনে নিলেন তিনি আবার এটার সাথে আরো কিছু খরচ যোগ করলেন, আরো কিছু খরচ অ্যাড হয়েছে তার, সেই খরচটা অ্যাড হওয়ার পর যত টাকা হইলো, এরপর উনি যখন এই ফিনিশ গুডটা অন্য কারো কাছে বিক্রি করেন তখন গিয়ে ভ্যাট। ফিনিশ গুড তৈরি করে নিজের কাছে রেখে দিলে কোনো ভ্যাট নাই, কিন্তু যখন তৈরি করে পরে ফিনিশ গুডটা কারো কাছে বিক্রি করছে তখনই আবার ভ্যাট। কথা কি বুঝতে পেরেছি? তার মানে যতবার হাত বদল হবে ততবার ভ্যাট। ক্লিয়ার?
জি স্যার ওকে, এই যে বারবার হাত বদল হচ্ছে, এই ভ্যাট যে সরবরাহ হচ্ছে আপনার গুডস বা সার্ভিস সাপ্লাই হচ্ছে, এইটার ভ্যাটের যে অ্যাপ্লিকেবিলিটি এটাকে তিনটা ধাপে ভাগ করে। কয়টা ধাপে ভাগ করে? তিনটা দেখে স্যার তিনটা। এটাকে ইংলিশে আমরা স্টেজ বলতে পারি, যে তিনটা স্টেজে ভ্যাট ইম্পোজ করা হয়। বাংলায় বলবো যে তিনটা পর্যায়ে ভ্যাট ইম্পোজ করা হয়। ক্লিয়ার? কি কি? একটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ, যখন আপনি আমদানি করেন। বাংলা আমদানি ইম্পোর্ট মানে কি? দেশের বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসা, রাইট? জি স্যার মনে করেন আপনি আপনার ফ্যাক্টরিতে আপনি সিমেন্ট তৈরি করেন। কি করেন? সিমেন্ট সিমেন্ট তৈরি করেন। তাহলে সিমেন্ট তৈরি করতে হলে র মেটেরিয়ালস লাগবে না? সেই র মেটেরিয়ালস কি স্যার। বাংলাদেশে পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায় না। যেমন সিমেন্ট তৈরি করার জন্য কি লাগে? ক্লিংকার লাগে, জিপসাম লাগে, লাইমস্টোন লাগে, তাই না? তো এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। এগুলো দেশের বাইরে থেকে, অন্য কান্ট্রি থেকে, থাইল্যান্ড থেকে, তারপর আপনার ভিয়েতনাম থেকে, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে ইম্পোর্ট করলে এই র মেটেরিয়ালসটা কিনে যখন বাংলাদেশে ঢুকে, এটা ঢুকবে কিভাবে? পোর্ট দিয়ে ঢুকতে হবে না? বন্দর দিয়ে ঢুকতে হবে না? জি স্যার ইয়েস স্যার। জি স্যার যখন Yes, পোর্ট sir, দিয়ে port ঢুকবে, যেমন যদি নদী সমুদ্র পথে আসে তাহলে সি পোর্ট, যেমন চিটং পোর্ট, রাইট? যেমন যদি sir. বা Right, sir. বাংলা পোর্ট। যদি সমুদ্র আপনার স্থলপথে আসে তাহলে স্থলবন্দর যেগুলো আছে, যেমন বেনাপোল, এরকম বিভিন্ন স্থলবন্দর আছে না, সেগুলা। আর যদি Yes. বিমানে আসে তাহলে এয়ারপোর্টে। তাহলে যত পোর্ট আছে, পোর্টের মাধ্যমে বাংলাদেশের সকল আমদানি করা জিনিসপত্র ঢুকবে, রাইট? জি Right, স্যার sir. এই যে পোর্টে যখন মালটা আসলো, আসার পর মালটা কি সরাসরি পোর্ট থেকে আপনি আপনার ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারেন, নাকি পোর্ট থেকে কাস্টম ডিউটি পেমেন্ট করে তারপর আপনার ফ্যাক্টরিতে নিতে হয়? কাস্টম ডিউটি পেমেন্ট করেছে। কাস্টম ডিউটি পেড এই যে তাহলে কাস্টম যখন ডিউটি নিচ্ছে আপনার কাছ থেকে, তখন কাস্টমস অথরিটি যেরকম কাস্টমস আইন অনুযায়ী ডিউটি নিচ্ছে, তখন ভ্যাট আইনে কাস্টমসকে অথরিটি দেওয়া আছে যে তারা ইম্পোর্ট স্টেজে যখন ডিউটি কালেক্ট করছে, কাস্টমস ডিউটি, সাথে তারা ভ্যাট এবং এসডিও কি করবে? ভ্যাট, এসডি এবং এটি তিনটা কি করবে? কালেক্ট করবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে ইম্পোর্ট করলেন, আপনি মনে করেন 10 লক্ষ টাকার র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন। এই 10 লক্ষ টাকার উপরে কাস্টমস থেকে ডিউটি যখন পেমেন্ট করছেন, তখন তারা সেটার উপর ভ্যাটটা, সেটার উপর এটি মানে আগাম কর এবং সাপ্লিমেন্টারি ডিউটিটা কি করছে? ডিউটি কাস্টম ডিউটির সাথে কালেক্ট করছে। তাহলে প্রথম ধাপটা কি? আমদানি পর্যায়। কি? আমদানি পর্যায়ে। আমদানি পর্যায়। তাহলে তখন আমদানি পর্যায়ে কি হয়? কাস্টমসে আপনার ডিউটি কালেক্ট হচ্ছে, নাম্বার 1। দেন কাস্টম থেকে যখন ডিউটিটা পেমেন্ট করলেন, তখন আপনার সিএনএফ এর মাধ্যমে কি করবেন? আপনার র মেটেরিয়ালসটা আপনার ফ্যাক্টরিতে ডেলিভারি নিয়ে আসবেন, রাইট? চিটাং পোর্ট থেকে বের করে আপনার ফ্যাক্টরি, মনে করেন ঢাকাতে, ঢাকা মেঘনা নদীর পারে আপনি কি করলেন? সেখানে আপনার সেই র মেটেরিয়ালসটা নিয়ে আসলেন, আপনার ফ্যাক্টরিতে আনলেন। তাহলে যে ইম্পোর্ট করছেন 10 লাখ টাকায়, চিটাং পোর্ট থেকে ফ্যাক্টরি পর্যন্ত আনতে আরো মনে করেন 50,000 খরচ হচ্ছে। তাহলে ইম্পোর্ট স্টেজে আপনার ভ্যালুয়েশন ছিল কত? 10 লাখ। এর পরবর্তীতে আরো ভ্যালুয়েশন কত হইলো? 50,000, রাইট? তারপর ফ্যাক্টরিতে আনার পর এটা সিমেন্ট তৈরি করার জন্য আপনার ম্যানুফ্যাকচারিং করতে গেলে, প্রোডাকশন করতে গেলে আপনার এখানে খরচ আছে না? আপনার মেশিনারিতে এটা প্রোডাকশন দিবেন, এখানে ওয়েজেস আছে, এমপ্লয়ি আছে, তাহলে সব ওভারহেড খরচগুলো আপনার অ্যাড হবে। তাহলে ধরে নিলাম যে আমার আরো 8 লাখ টাকা খরচ হইলো। তাহলে 10 লাখ প্লাস 50,000 প্লাস আরো 8 লাখ, কত হইলো? 18,50,000। তাহলে টোটাল ভ্যালুয়েশন কত হইলো? 18,50,000 স্যার টোটাল হলো 18,50,000। তাহলে যদি দুইটা ভাগ করি, তাহলে ইম্পোর্ট স্টেজে 10 লাখ, তার পরবর্তীতে কত লাখ ভ্যালুয়েশন হইছে? 8,50,000। এই যে আমি সিমেন্ট তৈরি করলাম, মনে করেন এই র মেটেরিয়ালস দিয়ে সিমেন্ট তৈরি করে আমার ফ্যাক্টরিতে, আমার গোডাউনে রেখে দিয়েছি, আমার ওয়্যার হাউসে ফ্যাক্টরিতে আছে। তাহলে এটা কি আমি তৈরি করে আমার ফ্যাক্টরিতে রেখে দিলে কি হাত বদল হয়েছে? কাউকে কি আমি দিয়েছি এটা? না না স্যার। স্যার না স্যার দেই নাই। এরপর যখন আমি এই সিমেন্টটা কি করব? এটা আমরা ডিলারের মাধ্যমে যদি বিক্রি করি, তাহলে আমরা ডিলারকে সাপ্লাই দিব। কাকে সাপ্লাই দিব? ডিলারকে। ডিলারকে। তাহলে ডিলারকে সাপ্লাই দিতে গেলে তখন আমার ফ্যাক্টরি থেকে এই সিমেন্ট ট্রাকের মাধ্যমে বের হয়ে বা যেভাবে হোক আমার ফ্যাক্টরি থেকে সিমেন্টটা বের করা যাবে, ডিলারের কাছে। ডিলার কাছে যাবে। তাহলে আমার ফ্যাক্টরি থেকে যখন বের হবে, তখনই আমাকে ভ্যাট অ্যাপ্লিকেবল। তাহলে আমার ফ্যাক্টরি থেকে বের হওয়া মানে কি হাত বদল হয়ে যাওয়া, রাইট? রাইট। রাইট।
তাহলে দেখেন ইম্পোর্ট স্টেজে 10 লাখ টাকার উপর ভ্যাট দিয়ে আসছি, তাহলে এরপর আরো ভ্যালু এডিশন হলে 8,50,000, তাহলে 18,50,000, তাহলে 18,50,000 টাকার উপর ভ্যাট ক্যালকুলেশন করলে কত টাকা আসে? এখন আমরা যদি রাউন্ড আপ করার জন্য এটা 18 লাখ না বলে রাউন্ড করে 20 লাখ বলি, কোনো অসুবিধা আছে স্যার? না স্যার। এখন দেখেন আপনি 20 লাখ টাকা টোটাল ভ্যালু এডিশন হয়েছে, তার মধ্যে 10 লাখ টাকা ইম্পোর্ট স্টেজ হয়েছে, তার পরবর্তীতে আপনি এই প্রোডাকশন করতে গিয়ে আরো 10 লাখ টাকা ভ্যালু এডিশন করছেন, টোটাল কত টাকা ভ্যালু এডিশন হয়েছে? 20 লাখ। 20 লাখ। এটার সাথে প্রফিট সহ যোগ করে এটা মনে করেন এটাকে আপনি সব মিলে 20 লাখই ধরলেন, তাহলে এই 20 লাখ টাকার উপর 15% ভ্যাট হলে কত হয়? 3 লাখ স্যার। 3 লাখ। ওকে, তাহলে এই ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনি যখন সাপ্লায়ার এই ডিলারের কাছে বিক্রি করবেন, তাহলে এই 20 লাখ টাকার উপর 15% ভ্যাট যোগ করে বিক্রি করতে হবে। কথা কি বুঝতে পারছি? Yes, sir. তাহলে টোটাল ভ্যালু এডিশনের উপর ভ্যাট হইলো। এরপরে ডিটেইলসে যাব। আবার ডিলার কি করলো? সে নিয়ে তো আর এটা নিজের কাছে রেখে দিবে না, সে তার শোরুমে রাখবে অথবা গোডাউনে রাখবে, সেখান থেকে সে ছোটখাটো যারা পাইকারি দোকানদার আছে, পাইকারি ব্যবসায়ী আছে, তাদেরকে দিবে। পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে, রাইট? Right. তাহলে এই যে ম্যানুফ্যাকচারার থেকে আপনি প্রোডাকশন করে আপনার ফ্যাক্টরি থেকে যখন ডিলারকে দিলেন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। এই সময় আপনার ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় ভ্যাট হয়েছে, দুইটা ধাপ গেল, ঠিক আছে? এর পরবর্তীতে যতবার হাত বদল হয়, হাত বদল হয় সেটাকে ট্রেডিং বা সাপ্লাই স্টেজ বলে। তাহলে আমরা যত সাপ্লাই বলবো, সাপ্লাইকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইম্পোর্ট স্টেজে আমাদের কি হবে? ভ্যাট ইম্পোজ হবে। দেন ম্যানুফ্যাকচারিং করার পর, প্রোডাকশন করার পর, এটা যখন আমি আমার ফ্যাক্টরি থেকে সেলস করব, তখন যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে সেটাকে বলে ম্যানুফ্যাকচারিং স্টেজে উৎপাদন পর্যায়ে ভ্যাট। এর পরবর্তীতে যতবার হাত বদল হবে সেটাকে আমরা কি বলবো? ট্রেডিং অথবা সাপ্লাই স্টেজ। এটাকে বাংলায় বলে ব্যবসায়ী পর্যায়ে অথবা সরবরাহ পর্যায়ে বলে। কি বলে? ব্যবসায়িক পর্যায়ে অথবা সরবরাহ আচ্ছা, এখন পর্যায়ে। যদি আপনাকে বলি যে হোলসেলার বিক্রি করেছে, তাহলে এটা কোন পর্যায়ে পড়েছে? ট্রেডিং এন্ড সাপ্লাই। না স্যার, ম্যানুফ্যাকচারিং স্টেজ। ঘোড়ার ডিম। ট্রেডিং যিনি ম্যানুফ্যাকচারার, তিনি যখন বিক্রি করে দিচ্ছেন, ওই সময় হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এরপরে যতবার হাত বদল হবে সব হচ্ছে ট্রেডিং। ক্লিয়ার? জি স্যার। যদি বলি যে ম্যানুফ্যাকচারার র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট স্টেজে ভ্যাট দিয়েছে, তাহলে এটা কোন? তাহলে ইম্পোর্ট করেছে, ভ্যাট দিয়েছে, তাহলে এটা কোন স্টেজে ভ্যাট দিয়েছে? ইম্পোর্ট স্টেজে। এরপর সে ম্যানুফ্যাকচারিং করেছে, করে এটা প্রোডাক্টটা বিক্রি করেছে, ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী প্রোডাক্টটা বিক্রি করেছে, তাহলে তখন হচ্ছে কি? ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাট, উৎপাদন পর্যায়ে ভ্যাট। ক্লিয়ার? এর পরবর্তীতে যতবার হাত বদল হবে সেটাকে আমরা কি বলবো? ট্রেডিং অথবা সাপ্লাই। তাহলে ট্রেডিং মানে হচ্ছে ব্যবসায়ী পর্যায়ে, আর সাপ্লাই স্টেজ মানে হচ্ছে সরবরাহ পর্যায়ে, একই কথা, ঠিক আছে? আচ্ছা, এই ভ্যাট আইনে টোটাল 3টা শিডিউল আছে। কয়টা শিডিউল আছে? 3টা শিডিউল স্যার। 3টা শিডিউল আছে। আমাদেরকে জানতে হবে যে কোন শিডিউলে কি পাওয়া যায়। ক্লিয়ার? ভ্যাট আইনে ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল, এরকম 3টা শিডিউল আছে। ফার্স্ট শিডিউল হচ্ছে ওই শিডিউলের মধ্যে কিছু গুডস এন্ড সার্ভিসের নাম থাকবে যাদের ক্ষেত্রে সকল পর্যায়ে, সকল স্টেজেই ভ্যাট লাগবে না, ভ্যাট এক্সেম্পশন। তাহলে যেসব গুডস বা সার্ভিস সাপ্লাইয়ের ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লাই হবে না, ভ্যাট দিতে হবে না, সেগুলো লিস্ট কোথায় পাবো? প্রথম স্টেজে স্যার। তাহলে পরীক্ষায় যদি আসে যে এক্সেম্পটেড গুডস অর সার্ভিসের লিস্ট কোথায় পাওয়া যাবে, আনসার কি হবে? ফার্স্ট শিডিউল। এবং এখানে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, বড় করে লেখা আছে দেখেন, অল স্টেজ। অল স্টেজ মিন্স কি? ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই, 3টা স্টেজে এইসব গুডস বা সার্ভিসের ক্ষেত্রে কি হবে না? ভ্যাট হবে না। ক্লিয়ার? তাহলে কোন গুডস বা সার্ভিসের নাম যদি আমরা ফার্স্ট শিডিউল খুঁজে পাই, তাহলে বুঝতে হবে যে ওই গুডস এর কোন স্টেজে, কোন পর্যায়ে কি করতে হবে না? ভ্যাট দেওয়া যাবে না, লাগবে না। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি না পারি নাই? জি স্যার, বুঝছি। ওকে, সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউল একদম সিম্পল। এটা হচ্ছে যেই সব গুডস বা সার্ভিসের সাপ্লিমেন্টারি ডিউটি হবে। কি হবে? যেই সব গুডস বা সার্ভিস সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল আছে,
তাহলে এসডি হয় এমন গুডস বা সার্ভিসের নাম কোথায় খুঁজে পাবো? সেকেন্ড schedule শিডিউল। তাহলে যেই সব গুডস বা সার্ভিসের উপর এসডি হবে, এসডি অ্যাপ্লিকেবল, এসডি দিতে হবে, সেই সব জিনিসগুলোর লিস্ট পাবো কোথায় আমরা? সেকেন্ড শিডিউলে। আর থার্ড শিডিউল হচ্ছে এক্সেম্পটেড এবং জিরো রেট বাদ দিয়ে, এক্সেম্পটেড, জিরো রেট এবং 15%, এই দেখেন 15%, জিরো রেট এবং এক্সেম্পটেড, এই তিনটা বাদ দিয়ে সব কোথায় পাবো আমরা? যত ভ্যাটের রেট আছে, যেমন ভ্যাটের রেট কি আছে, 5% আছে, 7.5% আছে, 10% আছে, তাই না? 15%, বিভিন্ন ধরনের রেট আছে ভ্যাটের। তাহলে 0%, 15% এবং এক্সাম্পশন বাদ দিয়ে বাকি অন্যান্য যে রিডিউস রেট আছে, সেই রেটগুলো আমরা কোথায় পাবো? থার্ড শিডিউল। এখন আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ যে 2% রেটের যেসব ভ্যাট আছে সেগুলো কোথায় পাবো, আনসার কি হবে? থার্ড শিডিউলে। যদি বলে যে 10% রেটে ভ্যাট আছে সেগুলো কোথায় পাবো? থার্ড শিডিউলে। তাহলে 0, 15 এবং এক্সাম্পশন বাদ দিয়ে বাকি সব কোথায় পাওয়া যাবে? থার্ড শিডিউলে। আচ্ছা, তাহলে এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল এমন গুডস বা সার্ভিসের লিস্ট কোথায় পাওয়া যাবে? সেকেন্ড শিডিউল। সেকেন্ড যদি জিজ্ঞেস করি যে এক্সাম্পটেড গুডস বা সার্ভিসের লিস্ট কোথায় পাওয়া যাবে? ফার্স্ট শিডিউল স্যার। ফার্স্ট শিডিউলে। শিডিউল 15%, জিরো রেট আর হচ্ছে ফার্স্ট এক্সাম্পটেড ছাড়া অন্যান্য যত রিডিউস রেট আছে, ছোট রেট আছে, সেগুলো কোথায় পাওয়া যাবে? অন্যান্য ভ্যাটের রেটগুলা থার্ড শিডিউলে। ক্লিয়ার? জি স্যার। ওকে। ফার্স্ট শিডিউলে আবার দুইটা পার্ট থাকে, এটা এত কঠিন কিছু না। প্রথম সব জায়গায় প্রথম পার্ট হচ্ছে গুডস, পরের পার্ট কি? সার্ভিস। সার্ভিস। তাহলে ফার্স্ট শিডিউলের ফার্স্ট পার্টে যেসব গুডস এর ক্ষেত্রে ভ্যাট এক্সেম্পশন দেওয়া আছে সেই গুডস এর লিস্ট, আর সেকেন্ড পার্ট হচ্ছে সার্ভিসের লিস্ট। কিসের লিস্ট? সার্ভিস। যেসব সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট এক্সেম্পশন দেওয়া আছে সেগুলো লিস্ট। এখন যদি মনে করেন আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন সেটা যদি তারা যদি সার্ভিস সাপ্লাই করে, কি করে, তাদের গুডস নাই, তারা সার্ভিস প্রোভাইড করে, তাহলে তাদের ক্ষেত্রে ভ্যাট এক্সেম্পশন আছে কিনা সেটা আপনি ফার্স্ট শিডিউলে কোথায় খুঁজবেন? সেকেন্ড পার্টে স্যার। সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে। যদি এমন হয় যে সেই গুডস সাপ্লাই করে, সার্ভিস সাপ্লাই করে না, তাহলে সেই ক্ষেত্রে সেই গুডসটা উপর ভ্যাট এক্সেম্পশন আছে কিনা সেটা ফার্স্ট শিডিউলে কোথায় খুঁজবো? ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে ফার্স্ট Part A. তাহলে ক্লিয়ার, বুঝে গেছি আমরা সবাই? জি স্যার। Yes, sir. ওকে। এখন হচ্ছে সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে তিনটা টেবিল আছে। কয়টা টেবিল আছে? 3 tables, sir. তিনটা টেবিলের মধ্যে দেখেন প্রথম দুইটা টেবিল হচ্ছে কিসের? Good, গুডস। good. আর 3 নম্বর টেবিল হচ্ছে কি? সার্ভিস। তাহলে আপনার যদি সার্ভিস আপনি সাপ্লাই দিয়ে থাকেন তাহলে দেখবেন যে কোথায় যায় খুঁজবেন যে 3 নাম্বার টেবিলে যে এটার উপর কোনো এসডি আছে কিনা, রাইট? Right, জি sir. স্যার। যদি গুডস হয় টেবিল 1 এ বা 2 তে দেখবেন। এখন যদি এমন হয় যে না আপনি ইনপুট করছেন, গুডস আমদানি করছেন, তাহলে কোন টেবিলে খুঁজবেন? টেবিল 1। টেবিল 1 এ। এখন যদি গুডস সাপ্লাই করছেন তাহলে কোথায় খুঁজবেন? টেবিল 2। টেবিল 2 আচ্ছা, আমরা তিনটা স্টেজের নাম শিখছিলাম না স্যার? নাম তিনটা বলেন তো একটু। স্যার ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, সাপ্লাই স্টেজ। দেখেন তো এই পেজে কোনটা নাই? ম্যানুফ্যাকচারিং স্টেজ। ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং নাই। স্যার। তাহলে এখান থেকে কি শিখলাম? ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো এসডি হয় না। কি শিখলাম? ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো এসডি হয় না স্যার। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে কেউ যে স্যার আমরা তো, বা আপনার এমডি জিজ্ঞেস করলো, আপনি চাকরি করছেন, সে জিজ্ঞেস করলো যে বলেন তো আমরা যে এই গুডসটা সাপ্লাই দিচ্ছি, ম্যানুফ্যাকচার করছি, এইটা উপরে এই যে বিক্রি করার সময় এসডি হবে কিনা, আপনার আনসার কি হবে? ইয়েস আর নো? নো। নো। কারণ ম্যানুফ্যাকচারিং করে যখন আমি সাপ্লাই করব তখন এটার উপর এসডি নাই। ক্লিয়ার? তাহলে কি এটা খোঁজার দরকার আছে সেকেন্ড শিডিউলে গিয়ে? না স্যার। নাই। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে ম্যানুফ্যাকচারিং স্টেজে রিপ্লাই দেন, তাহলে লেখাপড়াটা শেষ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং স্টেজে কি হয় না?
এইচডি হয় না। SD হয় না, স্যার। এখন যদি জিজ্ঞেস করে যে সার্ভিসের ক্ষেত্রে এসডি কখন হয়, ইম্পোর্ট স্টেজ ফার্স্ট স্কেজুলে স্যার দেখেন সার্ভিসের ক্ষেত্রে কি শুধুমাত্র কোন ক্ষেত্রে হচ্ছে, সাপ্লাই সাপ্লাই তাহলে সার্ভিসের ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে ভ্যাট এসডি নেয়, রাইট? জি স্যার আর গুডস এর ক্ষেত্রে ইম্পোর্ট এবং সাপ্লাই দুটো স্টেজে আছে। আরেকটা জিনিস শিখার বিষয় হচ্ছে যে আমরা যে তিনটা স্টেজ শিখেছিলাম, কোন একটা গুডস এর নাম যদি আমরা এই টেবিল 1 এ পাই, এটাকে আবার টেবিল 2 তে পাবো না। কেন পাবো না? কারণ সাপ্লিমেন্টারি ডিটি অনলি একটা স্টেজে হবে। কয়টা স্টেজ হবে? একটা স্টেজ একটা স্টেজ। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি অলওয়েজ একটা স্টেজ হবে। কোন গুডস এর উপর যদি একটা স্টেজে আপনি সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে দেন, মানে ইম্পোর্টের সময় এসডি হইছে, তাহলে পরবর্তীতে আর এসডি নাই, রাইট? জি স্যার তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি শুধুমাত্র একবার হবে। কয়বার হবে? একবার হবে। একটা স্টেজ হবে, তিনটা স্টেজে হবে না, শুধুমাত্র একটা স্টেজ হবে। আর ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো এসডি নাই। সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র কোন স্টেজে আছে এসডি? সাপ্লাই স্টেজ। সাপ্লাই স্টেজ। এই যে আপনাকে সামারি করে বললাম, এইটুক বুঝার জন্য ভ্যাট আইন পড়ে 6-7 বছর যাওয়ার পরে আপনি এটা বুঝতে পারতেন। কত বছর যাওয়ার পরে? 6-7 বছর। এই জিনিস আপনাকে গ্রো হইতো, এটা আপনাকে কেউ আলাদা করে বুঝিয়ে দিত না। এটাকে সামারি করে দিয়েছি। আজকের আলোচনা থেকে ভ্যাট আইনের মোটামুটি উপর থেকে দেখলে বার্ডস আই ভিউতে একটা শহর, একটা মহল্লা যদি আপনি উপর থেকে ড্রোনের মাধ্যমে দেখেন, তাহলে অনেক সুন্দরভাবে সবকিছু ভিজিবল হয় না, একসাথে একটা প্লেটে দেখা যায় না? জি স্যার জি স্যার জি স্যার। আজকে আমরা হচ্ছে ড্রোনের মাধ্যমে ভ্যাট আইনটা দেখছি। ক্লিয়ার? থ্যাংক ইউ জি স্যার স্যার ওকে, এখন বাকি রইল কোন শিডিউল? থার্ড শিডিউল স্যার থার্ড শিডিউল। এখানে কি কি থাকে বলছিলাম? 15%, 15%, 0% এবং 0%, 15% আর এক্সাম্পশন ছাড়া যত রেট আছে পৃথিবীতে সব রেট কোথায়? থার্ড শিডিউলে থার্ড শিডিউল। এই থার্ড শিডিউলে 4টা টেবিল আছে। এটা মুখস্থ করা বুঝাই বলতেছি, তাহলে মনে থাকবে। 4টা টেবিল আছে। এই 4টা টেবিলটা মনে রাখা একদম সিম্পল। প্রথম টেবিল 5%, পরের টেবিল 7.5%, পরের টেবিল 10%, পরের টেবিল স্পেসিফিক অ্যামাউন্ট, নির্দিষ্ট টাকা, এমন নির্দিষ্ট অ্যামাউন্ট, কোনো পার্সেন্টেজ না, টাকা। ক্লিয়ার? তাহলে 4টা টেবিল আছে। কয়টা টেবিল আছে? 4টা টেবিল চারটা তাহলে প্রথম টেবিলে কত পার্সেন্ট? 5%, তারপরে টেবিলে 7.5%, তারপরে 10%। 10%। তাহলে 3টা টেবিল সহজে মনে রাখা যাবে, রাইট? এবং প্রত্যেক টেবিলে দুটো পার্ট আছে, পার্ট এ পার্ট বি। তাহলে বলছি যে প্রথম পার্টটা থাকবে গুডস, পরের পার্টটা কি থাকবে? সার্ভিস। সার্ভিসেস তাহলে কি মুখস্থ করা লাগবে? No, sir. না স্যার ওকে, দেন লাস্ট হচ্ছে টেবিল 4। এটা কোনো পার্সেন্টেজ না, নির্দিষ্ট অ্যামাউন্ট। যেমন एग्जांपल দেই, যেমন আমরা মোবাইল সিম ব্যবহার করি না স্যার? জি স্যার। এই মোবাইল সিমের উপর একটা ভ্যাট দিতে হয়, সেটা পার্সেন্টেজ না, টাকা। পার সিম 300 টাকা। পার সিম কত টাকা? 300 টাকা 300 টাকা। তারপর মনে করেন সুতা, সুতার ক্ষেত্রে পার কেজি 3 টাকা, পার কেজি 5 টাকা, এরকম। আমরা যে নিউজপ্রিন্ট পেপার ইউজ করি, পেপার ক্ষেত্রে পার টনে এত টাকা। আমরা যে ব্রিক্স কিনি, ইট কিনি না, ব্রিক্স, এই ইট কেনার জি, স্যার। ক্ষেত্রে এটা হচ্ছে প্রতি হাজারে এত টাকা। মনে করেন 1000 ব্রিক্সের জন্য এত টাকা, এভাবে। ক্লিয়ার? আর এখান থেকে সাউন্ড আসছে, একটু মিউট করেন। ওকে, দেন এই থার্ড শিডিউলের লাস্টে, থার্ড শিডিউলে 4টা টেবিল থাকবে। 4টা টেবিলের পরে লাস্টে একটা প্যারা থাকবে। কি থাকবে? থাকবে। ওই লাস্টে যে প্যারাটা থাকবে, সেই প্যারার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে। কি কি? যেমন আমরা বলছি যে ট্রেডিং স্টেজ, সাপ্লাই স্টেজ, ওই স্টেজে নরমালি ভ্যাটের রেট কত পার্সেন্ট? ট্রেডিং স্টেজে ভ্যাটের রেট কত পার্সেন্ট? 7.5%। কত পার্সেন্ট? 7.5 ট্রেডিং স্টেজে একজন ট্রেডার হিসেবে যখন সাপ্লাই দিবে, তার সাপ্লাইয়ের উপর ভ্যাটের রেট কত পার্সেন্ট? 7.5% 7.5%। আর দুইটা ব্যতিক্রম আছে। দুইটা কি আছে? ব্যতিক্রম আছে। যেমন আমরা মেডিসিন কিনি, ওষুধ কিনি, ওষুধের ক্ষেত্রে ট্রেডিং স্টেজে ভ্যাটের রেট কত পার্সেন্ট? 2.4%। 2.4।
আর এছাড়া আমরা যে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল, এলপিজি কিনি সেটার ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%. তাহলে আমরা যদি এটাকে সামারি করি, সেটা হলো ট্রেডিং স্টেজে ভ্যাটের রেট হচ্ছে 7.5%, ব্যতিক্রম হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে 2.4, এছাড়া ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%. 2%। তাহলে এই তিনটে দেখা যাবে স্যার। তাহলে পরীক্ষায় যদি আসে যে একজন ট্রেডার গুডস সাপ্লাই করছেন, তার ক্ষেত্রে ভ্যাটের কত পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লিকেবল হবে? আনসার কি হবে? 7.5. এখন যদি বলে যে একজন মেডিসিন ট্রেডার মেডিসিন সাপ্লাই দিচ্ছেন, তাহলে ভ্যাটের রেট কত হবে? 2.4. যদি বলা যে অকটেন সাপ্লায়ার ট্রেডার হিসেবে সাপ্লাই দিচ্ছে, তাহলে কি হবে? 2%, sir. 2%, sir. 3%. মনে থাকবে স্যার? জি, স্যার। জি স্যার। আচ্ছা, এখন প্রতিষ্ঠান আছে নাকি যারা জমি কিনে এটাকে ডেভেলপ করে এরপরে প্লট আকারে বিক্রি করে? জি স্যার, আছে স্যার। তাহলে এই ধরনের ব্যবসা যারা করে, জমি কিনে এটা ডেভেলপ করে বিক্রি করে, তাদেরকে আমরা কি বলি? ল্যান্ড Real ডেভেলপার। estate. কি বলি? ল্যান্ড ডেভেলপার স্যার। রিয়েল এস্টেট আর ল্যান্ড ডেভেলপারের মধ্যে পার্থক্য আছে স্যার। ল্যান্ড ডেভেলপার হচ্ছে যারা জমি ডেভেলপ করে বিক্রি করে, জমি বিক্রি করছে। আর রিয়েল এস্টেট হচ্ছে যারা জমির উপর অ্যাপার্টমেন্ট বানায় ফ্ল্যাট আকারে বিক্রি করছে। দুইটা দুই জিনিস। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। Yes, Yes, sir. ল্যান্ড ডেভেলপার হচ্ছে জমি ডেভেলপ করে জমি আকারে বিক্রি করছে, আর রিয়েল এস্টেট হচ্ছে ফ্ল্যাট বিক্রি করছে। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে মনে করেন বসুন্ধরা গ্রুপ এরকম বিভিন্ন জায়গায় জমি কিনে, ডাউন জমি কিনে এগুলাকে বালু ভরাট করে এরপর প্লট আকারে আপনার আমার কাছে বিক্রি করে না? বড় স্যার। Yes, sir. করে। তাহলে বসুন্ধরা হচ্ছে ল্যান্ড ডেভেলপার। এই যে বসুন্ধরা যখন আপনার কাছে ফ্ল্যাট বিক্রি করছে, আমার কাছে ফ্ল্যাট বিক্রি করছে, এই বিক্রির সময় কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে? 2%. 2%, sir. 2%। এই ল্যান্ড ডেভেলপার যদি জমি বিক্রি করে তাহলে 2% ভ্যাট দিতে হবে। এছাড়া আমি আপনি মনে করেন আপনার একটা জমি আছে, আপনার বাবার একটা জমি আছে, বাবা জমিটা বিক্রি করবে, এই জমি বিক্রির উপর ভ্যাট নাই। জমি বিক্রির উপর কি নাই? Bad নেই, স্যার। ভ্যাট নাই। কিন্তু জমিটা যদি ল্যান্ড ডেভেলপার হিসেবে বিক্রি করে তাহলে কি হবে? 2% ভ্যাট দিতে 2% হবে স্যার। তাহলে আমি আপনি বিক্রি করলে ভ্যাট নাই, নেই, ডেভেলপার হিসেবে বিক্রি করলে 2% ভ্যাট। বুঝতে পেরেছি কিনা? জি স্যার। স্যার। Yes, sir. দেন রিয়েল এস্টেট। তাহলে রিয়েল এস্টেট কি তারা ফ্ল্যাট বিক্রি করে, রাইট? অ্যাপার্টমেন্ট বিক্রি করে। তো সেগুলোর ক্ষেত্রে বলছে যে যদি ফ্ল্যাটের সাইজ 1600 স্কয়ার ফিট পর্যন্ত হয়, কত পর্যন্ত হয়? 1600 স্কয়ার 16 ফিট। স্কয়ার। তাহলে ফ্ল্যাটের ভ্যালুর উপর কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে? 2%। 2%। আর যদি 1600 স্কয়ার ফিটের চেয়ে বড় সাইজের ফ্ল্যাট হয়, তাহলে ফ্ল্যাটের ভ্যালুর উপর কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে? 4.5%। এখন অনেকের মাথায় জটিল বুদ্ধি আসতে পারে, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর স্টাইলে বুদ্ধি আসতে পারে যে স্যার যদি এটা এই 2000 স্কয়ার ফিট হইলো, তাহলে প্রথম 1600 পর্যন্ত 2%, পরবর্তী 400 4.5% এরকম না। 1600 পার হয়ে গেছেন মানে আপনার ওই লেভেল বাদ, আপনার জন্য ডাইরেক্ট কত পার্সেন্ট? 4.5. 4.5%. এখন যদি এমন হয় যে ফ্ল্যাটটা আগে একবার ইনক্লুডিং বিক্রি পার্কিং ছিল, থাকলে পরেও কি স্যার একই স্যার? একই কথা স্যার। পার্কিং এর একটা স্পেস আছে না? Yes, sir. ওকে, স্পেস। এখন এই মনে করেন ফ্ল্যাট রেজিস্ট্রেশন, এখন যদি রি-রেজিস্ট্রেশন মনে করেন ফ্ল্যাটটা একবার বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পর এটা তিনি আবার বিক্রি করছে, তাহলে রিয়েল এস্টেট কোম্পানি যদি এমন হয় যে বিক্রিত কোনো ফ্ল্যাট কিনে আবার বিক্রি করছে, পুনরায় রেজিস্ট্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট? কোনো সাইজ নাই, সরাসরি কত পার্সেন্ট? 2%. 2%. এটা যে সাইজই হোক না কেন, এটার জন্য রেট আলাদা নাই। তাহলে পুনরায় রেজিস্ট্রেশনের জন্য কি হবে? পরীক্ষা যদি আসে যে একটা ফ্ল্যাট পুনরায় সেল করছে, রি-রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে রেট কত পার্সেন্ট হবে? আপনাকে কনফিউজ করার জন্য পরীক্ষায় বলে যে 3000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট রি-রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে ভ্যাটের রেট কত? আপনি তো 3000 দেখে লাভ দিয়ে বললেন যে হ্যাঁ স্যার 4.5, তাহলে ভুল করছেন। তাহলে ওই রি-রেজিস্ট্রেশন শব্দটা খেয়াল করতে হবে। রি-রেজিস্ট্রেশন হলে কত পার্সেন্ট হবে? 2%. 2%. মাথায় কি ঢুকাইতে পারছি কিছু না? জি স্যার। অনেক জি, কিছু। স্যার। আচ্ছা, আপনার আমার চোখে এমন কি কোনো পাইকারি মার্কেট আছে যেখানে শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো বিক্রি করে? Yes, জি sir. স্যার, বাংলা জি, স্যার। যে যেমন গাউসিয়া চক বাজার। মার্কেট, অমুক মার্কেট, চক বাজার, এই জায়গায় কি করে?
হোলসেল বিক্রি করে স্যার। পাইকারি বিক্রি করে। যদি কোনো পাইকারি মার্কেট থাকে, সেই পাইকারি মার্কেটের কোনো দোকান ব্যবসায়ী যদি শাড়ি, লুঙ্গি, গামছা এই ধরনের জিনিস আর হচ্ছে পেপার মানে কাগজ এগুলো বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে ভ্যাটের রেট কত পার্সেন্ট? 1.5% স্যার। 1.5% স্যার। তাহলে এই যে আমি তিনটা জায়গা আলোচনা করলাম, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল আলোচনা করলাম, এতে কি হলো ভ্যাটের কোন কোন জায়গায় কত পার্সেন্ট রেট আছে এই সবগুলো রেট লোকেশন গুলো আমরা সব শিখে ফেললাম। বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? স্যার না স্যার। এই জিনিসটা যদি আপনাকে এভাবে না বুঝাই দিতাম, আপনাদের ম্যানুয়াল ভ্যাট আইন রুলস পড়ে এটা এইটুক বুঝার জন্য আপনার কয়েক বছর লাগতো। ক্লিয়ার? জি স্যার। কারণ জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। এখন আরেকটা জিনিস বলছিলাম যে জিরো রেট, কি বলছিলাম? 0 rate. জিরো রেট। জিরো রেট তো Zero কোথাও rate. আলোচনা করি নাই। 15% কি কোথাও আলোচনা করছি? কোথায় আছে 15%? No, sir. করি নাই। আমরা করছি এক্সামটেড করছি, আমরা করছি সাপ্লিমেন্টারি ডিউটি, আমরা করছি হচ্ছে রিডিউস রেট, কিন্তু 15% বা জিরো রেট এই দুইটা আলোচনা করি। 9. 15% হচ্ছে জিরো রেট হচ্ছে আপনার সেকশন 21 থেকে 24 কত কোথায় বলা আছে? Section Section 21 21. হ্যাঁ, এটা আরেকটু সহজ করে দিই তাহলে সহজ। সেটা হলো জিরো রেট হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? Exporter ক্ষেত্রে। এটা ডিরেক্ট এক্সপোর্ট হোক বা ডিমড এক্সপোর্ট হোক, তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে ভ্যাটের রেট কি হবে? 0%। 0%. 0%। ক্লিয়ার? এবং এটা কোথায় বলা আছে? Section 21 to 24. 24। তাহলে আর বাকি রইল কি 15% নাকি? Yes, sir. জি স্যার। এই 15% বলছে মনে রাখা একদম সহজ। 15% এটার সম্পর্কে বলা আছে সেকশন 15 এ। তাহলে 15 মিল আছে, তাই না? Yes, জি sir. স্যার। জি স্যার। Yes, তাহলে sir. 15% রেট ভ্যাটের রেট নরমাল রেট হবে 15%, এটা বলা আছে সেকশন 15 এর 3 তে বলা আছে। কোথায় বলা আছে? Section Section 15 এর 3 15 sir. 3 তে বলা আছে। এছাড়া যারা টার্নওভার ট্যাক্সের আওতায় রেজিস্টার্ড তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সের রেট কত পার্সেন্ট? 4%. 4%। এটা কোথায় বলা আছে? Section 63. সেকশন 63 তে। এছাড়া ভ্যাট আইনে আরেকটা ট্যাক্সের কথা বলা আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, আগাম কর। কি? আগাম। অ্যাডভান্স ট্যাক্স অন ইম্পোর্ট। আমদানির সময় একটা আগাম কর গভর্নমেন্ট কালেক্ট করে, এটা কোনো কর না। ভ্যাট আইনে ট্যাক্সের ডেফিনিশনের মধ্যে এটা পড়ে না। ভ্যাট আইনের ট্যাক্সের ডেফিনিশনের মধ্যে তিনটা জিনিস পড়ে। কি কি? ভ্যাট, এসডি এবং টার্নওভার ট্যাক্স, এই তিনটা। কিন্তু অ্যাডভান্স ট্যাক্স ভ্যাট আইন অনুযায়ী ট্যাক্সের ডেফিনিশনে পড়ে না। তাহলে গভর্নমেন্ট কেন নিচ্ছে? নিচ্ছে এই কারণে যারা ইম্পোর্ট করছে তারা ইম্পোর্ট করার পরবর্তীতে কমপ্লায়েন্স করছে না, গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছে না। এই জন্য গভর্নমেন্ট কি করেছে, ইম্পোর্ট স্টেজে তার কাছ থেকে অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখে, পরবর্তীতে যদি সে কমপ্লায়েন্স করে তাহলে তাকে ওই অ্যাডভান্স ট্যাক্স যেটা কেটে রাখছে এটা তাকে ফেরত দিয়ে দেয়। কথা কি বুঝতে পেরেছি স্যার? Yes, sir. জি স্যার। তাহলে অ্যাডভান্স ট্যাক্স পরীক্ষা আসতে পারে। এটা অ্যাডভান্স ট্যাক্সের সেকশন হচ্ছে 31। এইটা অ্যাডভান্স ট্যাক্স ইম্পোর্ট স্টেজে দুই রকম হয়। কয় রকম হয়? 2 রকম। দুই রকম। দুই রকম। এটা হলো যদি ম্যানুফ্যাকচার হিসেবে আপনি ইম্পোর্ট করেন, আমদানি করেন, যিনি উৎপাদনকারী ম্যানুফ্যাকচার হিসেবে যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে আপনার এটি হবে 2%। এটি হবে কত পার্সেন্ট? 2%। 2%। কিন্তু ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য যে কেউ যদি ইম্পোর্ট করে তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট? 7.5%। তাহলে পরীক্ষা যদি আসে যে আপনি ম্যানুফ্যাকচার হিসেবে র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করছেন, সেই ক্ষেত্রে এটির রেট কত হবে? আনসার কি হবে? 2%। 2%. আর যদি বলে যে আপনি কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে ইম্পোর্ট করছেন তাহলে কত পার্সেন্ট হবে? 7.5%. ওকে। আমরা ফার্স্ট শিডিউলে বলেছিলাম যে এক্সাম্পশন দেওয়া থাকে। ফার্স্ট শিডিউল ছাড়া এসআরআর এর মাধ্যমে কি দিতে পারে? এক্সাম্পশন দিতে পারে। এই এসআরআর এর মাধ্যমে এক্সাম্পশন দিতে পারে। প্রত্যেক বছর কমন একটা এসআরও হয়, যে এসআরআর এর মাধ্যমে বিভিন্ন গুডস এন্ড সার্ভিসের উপর কি ভ্যাট এক্সাম্পশনের লিস্ট দেওয়া থাকে। এই দেখেন 2019 সাল থেকে আমরা কত 172, 144, 141, 163, 136, 137, এখন যেটা চলতেছে এসআর নাম্বার কত? 160। এটা প্রত্যেক বছর যেন একটা করে এসআরও হয়। আবার
পরের বছর জুলাই থেকে নতুন করে আবার একটা আসে। তাহলে এখন যেটা 25-26-এর জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা কত, এসআর নাম্বার কত? 160 160 স্যার। 160 এটা হচ্ছে সাধারণ এসআরও, কমন এক্সামশনের এসআরও, ঠিক আছে? তাহলে এসআরও, তাহলে এক্সামশন কয় ভাবে দেওয়া যায়? এক্সামশন দুই ভাবে দেওয়া যায়। এক্সামশন কয় ভাবে দেওয়া যায়? দুই ভাবে দুই ভাবে। দুই ভাবে। একটা হচ্ছে ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সামশন পেতে পারে, আরেকটা হচ্ছে এসআরওর মাধ্যমে। আরেকটা কি? এসআরও SRO এসআরওর মাধ্যমে। গভর্নমেন্ট টাইম টু টাইম এসআরও ইস্যু করে, সেটার মধ্যে উল্লেখ করে যে কোন কোন গুডস বা সার্ভিসেস ভ্যাট এক্সামের একটা লিস্ট তারা দেয়, সেটাই এসআরওর মধ্যে 5টা টেবিল থাকে। কমন এসআরওর মধ্যে কয়টা টেবিল থাকে? স্যার 5টা স্যার। 5টা থেকে 5টা আচ্ছা, এখন কেউ একজন কি বলতে পারবেন ফার্স্ট শিডিউলে আমরা যে শিখেছিলাম সেখানে ভ্যাটের এক্সামশন কয়টা স্টেজে? 3টা স্টেজেই ছিল নাকি একটা বা 2টা স্টেজে ছিল? 2টা স্টেজে। 3টা দুইটা স্যার। stage। ওইখানে ছিল তিনটা। অল তিনটা স্টেজে ছিল, stage। সব স্টেজে কি ছিল? সব স্টেজে ছিল স্যার। অল All স্টেজে। stage। তাহলে শিডিউলের মাধ্যমে ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সামশন হইলে অল স্টেজে এক্সামশন থাকবে, কিন্তু এসআর এর মাধ্যমে হইলে কিছু কিছু ক্ষেত্রে একটা স্টেজে হয়, কিছু ক্ষেত্রে 2টা স্টেজে। দুইটা তাহলে stage। একটা বা 2টার ক্ষেত্রে এক্সামশন থাকতে পারে, সকল ক্ষেত্রে এক্সামশন থাকবে না। না। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে টেবিল 1 আর টেবিল 5 পর্যন্ত দেখেন তো, এখানে টেবিল 1 এর চেয়ে শুধু ইম্পোর্ট স্টেজ, একটা স্টেজের নাম লেখা। টেবিল 3 তে ম্যানুফ্যাকচারিং স্টেজ, একটা স্টেজ। টেবিল 4 এ সার্ভিস সাপ্লাই স্টেজ, একটা স্টেজ। টেবিল 5 এর ট্রেডিং স্টেজ। তাহলে এই 4টা টেবিলেই হচ্ছে একটা একটা করে স্টেজের নাম, 3টার নাম উল্লেখ নাই, রাইট? আর Yes, sir. 2 নম্বর টেবিলে দেখেন কয়টা নাম উল্লেখ আছে? ইম্পোর্টেন্ট দুইটা নাম, ম্যানুফ্যাকচারিং দুইটা। 2টা তাহলে দেখেন এখানে কি কোনো টেবিল আছে যেখানে 3টা স্টেজের নাম উল্লেখ করা আছে? নাই স্যার না না স্যার। দ্যাট মিন্স এই এসআরওর মাধ্যমে কোনো গুডস বা সার্ভিসের ক্ষেত্রে অল স্টেজে এক্সামশন থাকে না, হয় একটা স্টেজে থাকবে অথবা সর্বোচ্চ 2টা স্টেজে থাকবে। কথা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার জি স্যার এখন আমরা যেটা করব, এতক্ষণ যেটা দেখলাম এটা সামারি দেখলাম। কি দেখলাম? সামারি। সামনে দেখলাম স্যার। সামারি এখন আমরা এই স্ক্রিনটা শেয়ারিংটা ক্লোজ করব, করে একটা পিডিএফ ফাইল শেয়ার করব। কি শেয়ার করব? পিডিএফ ফাইল। কি দেখা যাচ্ছে স্ক্রিনে? পিডিএফ ফাইল। জি স্যার চ্যাপ্টার 3 ভ্যালু অ্যাড। চ্যাপ্টার 23 ভ্যালুয়েটেড ট্যাক্স এটা হচ্ছে আপনাদের ম্যানুয়ালটা। এটা কি আপনাদের ম্যানুয়ালটা? এই ম্যানুয়ালটা আমরা পড়া আজকে শুরু করব না, বলেছি না? আরো 2-3টা ক্লাস নিশ্চয়ই। পরে গিয়ে শুরু করব। ওকে, তো আমরা বলেছিলাম যে ভ্যাটের কয়টা শিডিউল থাকে বলেছিলাম? ভ্যাটের কয়টা শিডিউল থাকে? 3টা। তাহলে এখানে কি লেখা আছে? এটা কত নম্বর শিডিউল? ফার্স্ট। প্রথম শিডিউল। প্রথম শিডিউলে কি থাকে বলছিলাম? গুডস এন্ড সার্ভিস গুডস এন্ড সার্ভিস এক্সেম্পটেড। এক্সেমশন গুলা কোথায় থাকে? এক্সেম্পটেড গুডস এন্ড সার্ভিসের লিস্টে থাকে। তার মধ্যে বলছিলাম যে 2টা পার্ট থাকে। ফার্স্ট পার্টে হচ্ছে গুডস এর লিস্ট, সেকেন্ড পার্টে কিসের লিস্ট থাকবে? সার্ভিস এই যে দেখেন ফার্স্ট শিডিউল পার্ট, ফার্স্ট পার্ট অব্যাহতিপ্রাপ্ত পণ্য সমূহ, তাহলে গুডস এর লিস্ট। তাহলে ওইখানে সামারি যা শিখেছি তার সাথে কি এটা বাস্তবে মিল আছে? জি স্যার জি স্যার ইয়েস স্যার এই যে এখানে দেখেন বিভিন্ন গুডস এর নাম দেওয়া আছে। এই যে এইচএস কোড দেওয়া আছে। এইচএস কোড নরমালি একটা এইচএস কোডের একটা গুডস এর বা সার্ভিসের এইচএস কোড কি হবে? 8টা ডিজিট থাকবে। কয়টা ডিজিট থাকবে? 8টা। 8টা ডিজিট থাকবে। 8টার মিনিমাম 8টা থাকবে, 8টার বেশি থাকতে পারে। এটার বেশি হলে এই এইচএস কোডটা কেন প্রয়োজন? কারণ মনে করেন আপনি যখন সিঙ্গাপুর থেকে কোনো কিছু ইম্পোর্ট করছেন, তাহলে আপনি এই জিনিসটাকে বাংলাদেশে যেইভাবে যেই নামে চেনেন, যেই কোডে চিনেন, সিঙ্গাপুরে যদি সেম কোডে সেম জিনিসটা না চিনে, তাহলে দুইজনের সেলার বায়ারের মধ্যে ডিসকাশনের সময় মিসকমিউনিকেশন হবে না? হ্যাঁ, জি জি স্যার। স্যার। ইয়েস স্যার সেই জন্য ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন যেটা আছে তারা কি করেছে? তারা এই এইচএস কোডটা প্রণয়ন করে যাতে সবাই সব দেশে একই জিনিসকে একই নামে একই ভাবে চিনে। কথা কি বুঝতে দিতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার জি স্যার জি স্যার এই এইচএস কোড দেখেন, খেয়াল করলে এখানে কিছু গুডস এর নাম এবং এইচএস কোড উল্লেখ করা আছে,
যাদের নাম এবং এইচএস কোড এখানে উল্লেখ করা আছে এগুলোর ক্ষেত্রে কি নাই? এগুলোর ক্ষেত্রে ভ্যাট এক্সেম্পশন, এগুলোর ক্ষেত্রে ভ্যাট এক্সেম্পটেড, কোনো ভ্যাট নাই, রাইট? রাইট তাহলে দেখেন তো এই যে ভ্যাট নাই এমন গুডস এর লিস্ট কত পর্যন্ত আছে? এইচএস কোড কত? 53 পর্যন্ত। কিন্তু গুডস এর এইচএস কোড 99 পয়েন্ট সামথিং পর্যন্ত আছে। তাহলে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আমার একটা গুডস আমরা সাপ্লাই করি বা ইম্পোর্ট করি, এটা ভ্যাট এক্সেম্পটেড কিনা, ফার্স্ট শিডিউলের মধ্যে পড়ে কিনা, আপনি তখন তাকে কি জিজ্ঞেস করবেন? যে তোমার ওই গুডসটার এইচএস কোড কত, তাই না? কি জিজ্ঞেস করবেন? এইচএস কোড এখন সে যদি বলে যে তার গুডসটার এইচএস কোড হচ্ছে 85.06.01.01, তাহলে কত? 85। তাহলে দেখেন আমরা ফার্স্ট শিডিউলের সর্বশেষ কত? 53 তাহলে 53.03। তাহলে এরপরে যদি কোনো এইচএস কোড থাকে সেটাকে আমার খোঁজার দরকার আছে ওইটা ভ্যাট এক্সেম্পশন আছে কিনা? না স্যার না স্যার আমি তো চোখ বন্ধ করেই বলে দিতে পারবো যে ওইটা ফার্স্ট শিডিউলে ভ্যাট এক্সেম্পশন নাই, রাইট? রাইট স্যার জি স্যার তাহলে ফার্স্ট শিডিউলে না থাকলে আর কোথায় খুঁজবো? এসআরওতে খুঁজবো। SRO কোথায় খুঁজবো? এসআরওতে। এসআরও তাহলে দেখেন আমরা বলছি যে ফার্স্ট শিডিউলের সেকেন্ড পার্টে কি থাকবে? এক্সেম্পটেড সার্ভিস। এই দেখেন এক্সেম্পটেড সার্ভিসের লিস্ট আছে না? জি স্যার। কোন কোন সার্ভিসগুলোর উপর ভ্যাট হবে না সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। আপনারা যে বই কিনেন, বই কেনার সময় কি ভ্যাট দেন স্যার? না স্যার কেন দেন না? এই যে দেখেন এখানে বলা আছে পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, সরকারি গ্যাজেট, ছাপা বা প্রকাশনা, বিক্রয়, এগুলোর উপর কি নাই? ভ্যাট নাই ভ্যাট নেই এখন বুঝতে পেরেছেন স্যার কেন নাই? ইয়েস স্যার ওকে, এইগুলা পড়তে হবে। এরপরে আমরা তো ইন্স্যুরেন্স কোম্পানির বিজনেসের কথা শুনেছি, রাইট? ইন্স্যুরেন্স, জি স্যার। ইন্স্যুরেন্স কয় ধরনের? জি স্যার ইন্স্যুরেন্স দুই ধরনের, লাইফ ইন্স্যুরেন্স আর নন লাইফ ইন্স্যুরেন্স, বা লাইফ বা জেনারেল, রাইট? লাইফ ইন্স্যুরেন্স এন্ড জেনারেল ইন্স্যুরেন্স। তো লাইফ ইন্স্যুরেন্স আর জেনারেল ইন্স্যুরেন্স এই দুইটার ক্ষেত্রে, এই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে পলিসির উপর প্রিমিয়াম সেটার উপর ভ্যাট নাই। কোনটা? তাহলে লাইফ ইন্স্যুরেন্স এর প্রিমিয়ামের উপর কি নাই? ভ্যাট নেই ভ্যাট নেই এই যে এখানে বলেছে আপনি যে ব্যাংকে টাকা জমা দেন, তোলেন, এফডিআর করেন, এগুলোর উপর কি ভ্যাট কাটে? না স্যার না স্যার কেন না? কারণ এই যে এখানে বলছে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমানত গ্রহণ করা বা সঞ্চয় গ্রহণ করা, এগুলোর উপর কি নাই? ভ্যাট নেই ভ্যাট নাই। ভ্যাট নাই আপনি যে এই শেয়ার ব্রোকারেজ হাউস যারা আছে, যারা শেয়ার বেচা কেনা করে, সিকিউরিটি হাউস, তাদের যে বেচা কেনা, এটার উপর কি নাই? ভ্যাট নাই ভ্যাট নাই। ভ্যাট নেই এই যে বলা আছে। আপনি যে শেয়ার বিক্রি করেন, শেয়ার মনে করেন 10 লাখ টাকা শেয়ার বিক্রি করছেন, এটার উপর কি ভ্যাট নেয়? নেয় না। শেয়ার বেচা কেনার উপরও কি নাই? ভ্যাট নাই ভ্যাট নাই। ভ্যাট নাই ওকে, আমরা ট্রেনে, বাসে, লঞ্চে কোনো কেউ কি, জি ক্যাপিটাল গেইনের উপর কোনো ব্যাট হবে না? লাইক আমি একটা শেয়ার বিক্রি করলে ওটার উপর কোনো জাস্ট ইনকাম হলে জাস্ট ওটার উপর ব্যাট হবে। শেয়ার বেচা কেনার উপর কোনো ভ্যাট নাই। ওকে, ক্যাপিটাল গেইন হলে সেটার উপর ট্যাক্স আছে। ক্লিয়ার? ওকে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই যে ঈদে বাড়ি যাব, তাই না? ট্রেনে, লঞ্চে, বাসে যাব না বাড়িতে? ইয়েস স্যার জি স্যার যদি আমরা লঞ্চে এসি কেবিনে যাই, কিসে যাই? এসি কেবিনে এসি কি ট্রেনে যদি আমরা এসিতে যাই, তাহলে এসি যদি হয় তাহলে ভ্যাট আছে, আর নন এসি হলে কি নাই? ভ্যাট নাই কথা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার তাহলে আপনার যে নন এসি বাসে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন, দেখবেন যে এটার উপর ভ্যাট নিচ্ছে না। কিন্তু এসি বাসে গেলে দেখবেন ওটার সাথে ওই আপনার যে টিকেটের ভিতরে ভ্যাটের অ্যামাউন্ট উল্লেখ করা আছে। ঠিক আছে? ওকে, এছাড়া এটা হলো যাত্রী পরিবহন। তাহলে আমরা বাসে যে, লঞ্চে, ট্রেনে আসা যাওয়া করছি, সেটা হচ্ছে যাত্রী পরিবহন হচ্ছে। আর এটা হচ্ছে গুডস ক্যারি, পণ্য পরিবহন। এই পণ্য পরিবহনের ক্ষেত্রে বলছে যে পণ্য পরিবহন সেবার উপর কি নাই? ভ্যাট নাই। তবে এই চারটা ব্যতীত, এই চারটার ক্ষেত্রে ভ্যাট হবে। কাদের ক্ষেত্রে ভ্যাট হবে? শিপিং এজেন্টের ক্ষেত্রে ভ্যাট হবে, ফ্রেট ফরওয়ার্ডারদের ক্ষেত্রে ভ্যাট হবে, যারা পরিবহন ঠিকাদার, ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর যারা, তাদের সার্ভিসের উপর ভ্যাট হবে। কিন্তু যিনি ট্রান্সপোর্টের মালিক, যিনি ট্রান্সপোর্ট সার্ভিস দিচ্ছেন সরাসরি,
তার সেটার উপর ভ্যাট হবে না। কিন্তু আপনার ট্রাক 50 জনের, মনে করেন আমি এমন একটা ব্যবসা করি, আমি একজন কন্ট্রাক্টর, আমার কোনো কি নাই, নিজের কোনো ট্রাক নাই, আমি বিভিন্ন জনের কাছ থেকে ট্রাক কালেক্ট করে ভাড়া দেই, আমি তার বিনিময়ে একটা কমিশন পাই। তাহলে সেক্ষেত্রে কি হবে, পরিবহন ঠিকাদারের ক্ষেত্রে তার যে কমিশন বিজনেস, পরিবহন ঠিকাদার সেটার উপর ভ্যাট হবে। ক্লিয়ার স্যার? Yes, sir. ওকে। এয়ারলাইন্স এর ক্ষেত্রে বলছে ভ্যাট হবে, তবে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া এয়ারলাইন্স এর ক্ষেত্রে ভ্যাট হবে না। তাহলে কাদের ক্ষেত্রে হবে, যদি চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া করেন তাহলে সেক্ষেত্রে হবে। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ভ্যাট হবে না যদি সেটা রোগী এবং লাশ পরিবহনের ক্ষেত্রে ব্যবহার হয়, রাইট? এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ভ্যাট হবে না। এছাড়া আমরা মনে করেন আপনারা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চাকরি করবেন না স্যার? জি স্যার। এই চাকরি করলে এই যে আপনি যে চাকরি করছেন, এই চাকরিটার উপর, চাকরির বেতনের উপর ভ্যাট হবে না। কারণ আপনি যে চাকরি করছেন, আপনি কি করছেন, আপনি কোম্পানিকে সার্ভিস দিচ্ছেন, রাইট? আপনি কোম্পানিকে কি দিচ্ছেন, জি স্যার। সার্ভিস দিচ্ছেন। সার্ভিস। তাহলে এই আপনার বেতনের উপর কি ভ্যাট কাটে? কাটে না না। স্যার। কারণ এই আপনার এমপ্লয়িকে যে সার্ভিস, এমপ্লয়ার হিসেবে এমপ্লয়িকে যে সার্ভিস দিচ্ছে সেটার উপর ভ্যাট হবে না। এই যে দেখেন এখানে বলা আছে, ঠিক আছে, কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে এই সেই এগুলো অনেকগুলো বলা আছে। আর লন্ড্রি, যদি ম্যানুয়াল লন্ড্রি হয় তাহলে সেটার ক্ষেত্রে ভ্যাট নাই। তবে যদি এটা অটো ড্রাই ক্লিনিং বা মেশিনের মাধ্যমে লন্ড্রি হয় তাহলে সেটাতে ভ্যাট আছে। ওকে। এই যে দেখেন আমি বলছিলাম না যে আপনি নিজে যদি জমি বিক্রি করেন তাহলে সেটার উপর ভ্যাট নাই, বলছিলাম না? এই যে দেখেন, ভূমি ও ভবন, আপনি ফ্ল্যাট বিক্রি করছেন, ভ্যাট নাই। আপনি জমি বিক্রি করছেন, ভ্যাট নাই। কিন্তু যদি ল্যান্ড ডেভেলপার জমি বিক্রি করে তাহলে ভ্যাট আছে, আর যদি রিয়েল এস্টেট ফ্ল্যাট বিক্রি করে তাহলে ভ্যাট আছে। কথা কি বুঝতে পেরেছি? Yes, sir. তাহলে কেন আপনার জমি বিক্রি করলে বা আপনি ফ্ল্যাট বিক্রি করলে ভ্যাট নাই সেটা পেয়েছেন? কারণ ফার্স্ট শিডিউল এটা এক্সেমশন দেওয়া আছে। ক্লিয়ার? আর সেকেন্ড শিডিউলে কি থাকবে বলছিলাম স্যার? ম্যানুফ্যাকচার সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে। তো সেখানে কয়টা টেবিল থাকবে বলছিলাম? 3টা টেবিল থাকবে। কয়টা? 3টা টেবিল। প্রথম 2টা টেবিল বলছিলাম গুডস, পরেরটা কি থাকবে? Services. সার্ভিস। সার্ভিস। প্রথমটা হচ্ছে গুডস এর ইম্পোর্ট গুডস এর কি ইম্পোর্ট। এই যে দেখেন আমদানি পর্যায়ে পণ্য, কথা মিল আছে? এটা অনেক বড় লিস্ট। ইম্পোর্ট, তারপর গেল সাপ্লাই স্টেজে গুডস এর এসডি হচ্ছে টেবিল 2 তে। দেখছেন এইচ স্কোর কত, 73 83 চলতেছে, তার মানে এটা হচ্ছে 99 পয়েন্ট সামথিং পর্যন্ত থাকবে। ঠিক আছে, 87। আচ্ছা, এখন দেখেন এই যে টেবিল 2 তে কি থাকবে বলছিলাম? গুডস সাপ্লাই Supply স্টেজ। stage। গুডস কি সাপ্লাই স্টেজ, দেখেন সরবরাহ পর্যায়ে পণ্য। ক্লিয়ার? আর জি টেবিল 3 তে কি থাকবে বলছিলাম? সার্ভিস। সার্ভিস, সাপ্লাই স্টেজে সার্ভিস। ক্লিয়ার? এই দেখেন হোটেল রেস্টুরেন্টের উপর আপনি যে খাওয়া দাওয়া করেন রেস্টুরেন্টে গিয়ে এসডি আছে, রাইট? টেলিফোন সিম এর উপর এসডি আছে 20%। ইন্টারনেটটা তুলে দিয়েছে। হ্যাঁ, এই যেখানে লিস্ট গুলো আছে। তারপর হচ্ছে থার্ড শিডিউল হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিডিউল। কারণ আপনি যখন জব করবেন অ্যাকাউন্টসে, তখন আপনাকে কি করতে হবে, ওই সাপ্লায়ার বিল থেকে অ্যাডসোর্সে ভ্যাট কাটতে হবে, ট্যাক্স কাটতে হবে। তো সেই জন্য এই ভ্যাট কাটার জন্য কত পার্সেন্ট রেট অ্যাপ্লিকেবল হবে সেগুলো রেটগুলো আমরা কোথায় জানতে পারবো? থার্ড শিডিউলে ম্যাক্সিমাম রেটগুলো আছে কোথায়? থার্ড শিডিউলে টেবিল থাকবে কয়টা বলছিলাম? 4টা। বলছিলাম যে প্রথম টেবিলে কত পার্সেন্ট রেট থাকবে বলছিলাম? 5%। দেখা যাচ্ছে 5%। স্যার जी सर। Sir. এই দেখেন এটা হচ্ছে সার্ভিস, 5% সার্ভিস প্রথম টেবিলের। এই কটা সার্ভিসের উপর 5%, ইন্টারনেট 5%। এই যে দেখেন রাইড শেয়ারিং
আইটি এন্ড সার্ভিস, পরিবহন ঠিকাদার ফ্যাক্টর এগুলো আছে। হ্যাঁ, এবার টেবিল 2 তে বলছিলাম 7.5% আছে 7.5%, এবং প্রথমটা বলছিলাম হবে কি গুডস, কি বলছিলাম গুডস পণ্যের উপর, সেকেন্ডটা হবে কি সার্ভিস, 10%. এই যে সেকেন্ডটা কি হবে সার্ভিস। সার্ভিস আবার এর হচ্ছে টেবিল 3, টেবিল 3 তে কত পার্সেন্ট বলছিলাম, 10%. এই যে আছে 10%। জি স্যার টেবিল 4 এ কত বলছিলাম, স্যার নির্দিষ্ট percentage- amount স্পেসিফিক অ্যামাউন্ট কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ বলি নাই, amount টাকা নেই। বলছিলাম, নির্দিষ্ট টাকা, কি নির্দিষ্ট টাকা। দেখেন এই যে নিউজ প্রিন্ট পেপার প্রতি টনে ও। 1600 টাকা, প্রতি টনে কত 1600 টাকা 1600 টাকা। সুতা প্রতি প্রতি কেজিতে কত 5 টাকা 5 টাকা। তারপর বলছিলাম যে ইট কিনলে প্রতি হাজারে 500 টাকা 600 টাকা ইটের ক্যাটাগরি অনুযায়ী, কি অনুযায়ী ইটের ক্যাটাগরি ধরন অনুযায়ী। এছাড়া লোহা লক্কর রড এইগুলার এই দেখেন এমএস প্লেট প্লেট যা আছে যত স্টিল রড এগুলা সবগুলো হচ্ছে টনে, প্রতি টনে 1700 টাকা 1500 টাকা 1600 টাকা 2700 টাকা এইভাবে আলাদা আলাদা কি করা আছে ভাগ করা আছে। তাহলে পরীক্ষা যদি আসে যে রডের উপর ভ্যাটের রেট কত, আনসার কি হবে স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভ্যাট, রাইট, সুনির্দিষ্ট কর। কি হবে এই দেখেন এইখানে দেখেন বলছিলাম যে সেবার ক্ষেত্রে আপনার যে মোবাইল সিমটা, সিমের উপর কত টাকা ভ্যাট 300 টাকা 300 টাকা 300 টাকা। তাই আপনি দোকান থেকে সিম কিনেন কয় টাকায় 100 টাকায় 150 টাকায়, অনেক সময় ফ্রিও কিনেন, রাইট। ইয়েস স্যার আপনি যদি 100 টাকায় সিম কিনেন তাহলে এটা যদি ভ্যাটে 300 হয় তাহলে আপনি 100 টাকা কেমনে কিনতেছেন, এটার ভ্যাট এসডি যা আছে সব কে দিয়ে দিচ্ছে, কোম্পানি দিয়ে দিচ্ছে। ওনার কেন দিয়ে দিচ্ছে, কারণ আপনাকে একটা সিম দিয়ে সে আজীবন আপনার কাছ থেকে রক্ত চুষবে, তাই তো, ইয়েস স্যার ইয়েস স্যার। এই জন্য সে দিয়ে দিচ্ছে আপনাকে ফ্রি ফ্রি চা কফি খাওয়া অভ্যস্ত করতেছে, পরে দাম বাড়ায় দিই, তাই তো। জি স্যার আচ্ছা, আমরা বলছিলাম যে থার্ড শিডিউলের 4 নাম্বার টেবিলের পরে একটা গুরুত্বপূর্ণ প্যারা আছে বলছিলাম না স্যার, ইয়েস স্যার। এইটা হলো সেই জি, প্যারা। স্যার। দেখেন এইখানে দেখেন বলছে যে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের রেট কত পার্সেন্ট, 60%, আর যদি ওষুধ হয় মেডিসিন হয় কত পার্সেন্ট, 2.4 যদি ডিজেল কেরোসিন পেট্রোল অকটেন এগুলো হয়, 2%, 2%. যদি ল্যান্ড ডেভেলপার হয়, 2%, 2%. যদি রিয়েল এস্টেট হয় 1600 স্কয়ার 1600 ফিট স্কয়ার ফিট পর্যন্ত 2%, যদি এর চেয়ে বড় আর সাইজের ফ্ল্যাট হয় তাহলে কত 4.5%, আর যদি 4.5% পুনরায় রেজিস্ট্রেশন হয় তাহলে 2%, রাইট। ইয়েস স্যার আর কতিপয় পাইকারি ব্যবসায়ী, কতিপয় পাইকারি ব্যবসায়ী কারা এরা, ওই যে কোন পাইকারি মার্কেটে যদি শাড়ি লুঙ্গি গামছা এই এরকম কাপড় চোপড় বিক্রি করে এবং সাথে হচ্ছে কাগজ পেপার এই ধরনের ব্যবসা যারা হোলসেল মার্কেটে দোকানদার হিসেবে বিক্রি করবে তাদের ক্ষেত্রে ভ্যাটের রেট কত পার্সেন্ট, 1.5%. এই যতটুকু আলোচনা করলাম এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে বা অনেক জটিল করে বুঝাইছি এমন কিছু, না স্যার, এইটুক যে আলোচনা করলাম এইটাতে আপনাদের ম্যানুয়ালের অনেক পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। ম্যানুয়ালে এভাবে এগুলো গোছানো নাই, ক্লিয়ার। আচ্ছা, লাস্টে বলছিলাম না যে এসআরও দিয়ে এক্সামশন হতে পারে, কিসের মাধ্যমে এক্সামশন হতে পারে, এসআরও জি স্যার এই যে দেখেন এসআরও কি লেখা আছে, এসআরও নাম্বার কত 160। এই এসআরওর মধ্যে কি বলছে যে এখানে 5টা টেবিল থাকবে, এই 5টা টেবিলে গুডস বা সার্ভিসের নাম উল্লেখ থাকবে, এগুলার উপর দেখেন টেবিল 1 এ কি হইছে ইম্পোর্ট স্টেজে যেসব গুডস আছে সেগুলোর কি এক্সামশন, যেসব গুডস কি ইম্পোর্ট স্টেজে গুডস এর ক্ষেত্রে এক্সামশন, ইম্পোর্ট স্টেজ আমদানি ক্ষেত্রে। তাহলে আপনি যদি ইম্পোর্টার হন তাহলে আপনি দেখবেন যে ফার্স্ট শিডিউলে নাই, তাহলে দেখবেন যে এসআরওর মাধ্যমে আছে কিনা, তাহলে এখানে আইসা টেবিল 1 এ খুঁজবেন, কোথায় খুঁজবেন টেবিল 1 এ টেবিল 1 টেবিল 1 এখন যদি আপনি ম্যানুফ্যাকচারার হন তাহলে কোথায় খুঁজবেন টেবিল 2 টেবিল 2 তে ম্যানুফ্যাকচারার এবং ইম্পোর্ট দুইটাই আছে, ম্যানুফ্যাকচারিং এবং, তাহলে টেবিল 2 তে যাদের নাম আছে তারা ইম্পোর্ট স্টেজ এবং
ম্যানুফ্যাকচারিং দুই স্টেজে ভ্যাট নাই, ক্লিয়ার? যেমন শুকনো মরিচ আপনি ইম্পোর্ট করলেও ভ্যাট নাই, শুকনো মরিচ ম্যানুফ্যাকচার করলেও ভ্যাট নাই, কথা বুঝতে পারছেন? এছাড়া টেবিল 2 ছাড়া বাকি সবগুলো টেবিলে কিন্তু কি আছে, সিঙ্গেল একটা স্টেজের কথা বলা আছে। টেবিল 2 তে হচ্ছে ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং। তাহলে টেবিল 2 তে যাদের নাম উল্লেখ করা আছে সেগুলা ইম্পোর্ট করা এবং ম্যানুফ্যাকচার করা দুইটা স্টেজে ভ্যাট এক্সেম্পশন আছে, ক্লিয়ার? জি স্যার। আবার আসেন টেবিল 3 তে শুধু ম্যানুফ্যাকচারিং স্টেজ। তাহলে যেসব গুডস এর ক্ষেত্রে শুধু ম্যানুফ্যাকচারিং স্টেজে কি দেওয়া আছে, এক্সেম্পশন দেওয়া আছে এসআর এর মাধ্যমে, সেটা লিস্টটা পাবো কোথায়? টেবিল 3 তে। এরপর হচ্ছে টেবিল 4। টেবিল 4 এ কি আছে, এই যে দেখেন সাপ্লাই সার্ভিস, সার্ভিসের উপর ভ্যাট হচ্ছে টেবিল 4 এ। যেসব সার্ভিসের উপর ভ্যাট এক্সেম্পশন আছে, এই যে দেখেন যেসব হোটেল আল সালা দিয়ে ঢাকা, কি যেসব হোটেলের স্থায়ী কোনো কি নাই, ওয়াল নাই, এবং যাদের ফ্যান বিদ্যুৎ দুইটার বেশি লাইট নাই, ফ্যান বিহীন, এরকম যেগুলা হোটেল আছে সেগুলার উপর ভ্যাট নাই। এই যে দেখেন ইন্টারনেট, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইন্টারনেট সাপ্লাইয়ের উপর ভ্যাট নাই, ক্লিয়ার? বই ছাপাখানার উপর ভ্যাট নাই, প্রিন্টিং এর উপর ভ্যাট নাই, বাধাইয়ের উপর ভ্যাট নাই। তবে ছাপাখানার নরমালি ছাপাখানার উপর ভ্যাট আছে, তবে এগুলোর ক্ষেত্রে শুধু ভ্যাট নাই। পুস্তক, সাময়িকী, ছাত্রছাত্রীদের শিক্ষা এগুলা যদি এগুলোর উপর ভ্যাট নাই। অন্য কোনো কিছু যদি প্রিন্টিং করেন, আপনি মনে করেন আপনার প্যাড প্রিন্ট করলেন, আপনার কি বলে আপনাদের ব্রোশিউর প্রিন্ট করলেন, আপনার এটা কি বলে ভিজিটিং কার্ড প্রিন্ট করলেন, এগুলোর উপর ভ্যাট আছে, ওকে? এরপর হচ্ছে এখানে একটা জিনিস পড়তে হবে, টেবিল 4টা সবাই একটু ডিটেলস পড়বেন, টেবিল 4টা একটু লিখে রাখেন, টেবিল 4টা সবাই একটু ডিটেলসে পড়বেন। দেখেন আমরা যে অফিস ভাড়া নেই, এই ভাড়ার ক্ষেত্রে নরমালি ভ্যাট হয় 15%। তবে যদি ম্যানুফ্যাকচারার হয়, কি হয়, ম্যানুফ্যাকচারার হয়, তাহলে তার ম্যানুফ্যাকচারারের কারখানার ভাড়ার উপর ভ্যাট নাই। ম্যানুফ্যাকচারার কিসের উপর ভ্যাট নাই? কারখানা ভাড়ার উপর। কারখানার ভাড়ার উপর ভ্যাট নাই, কিন্তু তার অফিসের ভাড়ার উপর ভ্যাট আছে। এরপর আপনি যদি ওই স্পেসটা যেটা ভাড়া নিয়েছেন সেটা যদি আবাসিক কাজে ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়? আবাসিক কাজে। তাহলে ভ্যাট নাই। কিন্তু যদি বিজনেসের পারপাসে নেন এবং সেটা যদি 150 স্কোয়ার ফিটের বেশি না হয়, মনে করেন আপনি 130 স্কোয়ার ফিটে একটা স্পেস ভাড়া নিচ্ছেন, এটার উপর ভ্যাট নাই। 150-এর উপরে গেলে 160 স্কোয়ার ফিট, 170, 200, 5000, 10,000 ভ্যাট আছে। তাহলে 150 স্কোয়ার ফিট পর্যন্ত ভ্যাট নাই, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। আর যদি আইটি এনেবল সার্ভিস, কেউ যদি সফটওয়্যার বিজনেস করে, তাহলে তার ক্ষেত্রে কি নাই, তার অফিস ভাড়ার উপর ভ্যাট নাই। যারা সফটওয়্যার বিজনেস করছে, আইটি এনেবল বিজনেস করছে, তাদের কি নাই, অফিস ভাড়ার উপর নাই। অফিস ভাড়ার উপর ভ্যাট ভ্যাট নাই। এছাড়া যারা নারী উদ্যোক্তা আছে, কি আছে, নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা, নারী যদি কোনো বিজনেস করে, তার যদি কোনো শোরুম থাকে, কি থাকে, শোরুম। শোরুম। তাহলে নারী উদ্যোক্তার শোরুমের ভাড়ার উপর ভ্যাট নাই। নারী উদ্যোক্তার শোরুমের ভাড়ার উপর ভ্যাট নাই, এটা এসআরওতে বলেছে। এই নারী উদ্যোক্তা বলতে কি বোঝায়, সেটা বলছে যে কোম্পানি হবে না। নারী উদ্যোক্তা বলতে কোম্পানিকে বুঝাবে, কোম্পানি ছাড়া প্রপার্টনারশিপ, পার্টনারশিপ এরকম হবে, বা ইন্ডিভিজুয়াল হবে। আর যদি পার্টনারশিপ হয় তাহলে সেক্ষেত্রে নারী কত পার্সেন্টে বেশি থাকতে হবে? 50%-এর বেশি। হ্যাঁ, তাহলে কোম্পানির ক্ষেত্রে মনে করেন একটা কোম্পানি 10 জনের নারী, তাও এটা কি হবে না, তার শোরুমের ভাড়ার ভ্যাট এক্সেম্পশন পাবে না, কারণ কোম্পানি তো ব্যক্তি না, রাইট? কোম্পানি, এই কোম্পানির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, আপনার কোম্পানি ছাড়া অন্যদের ক্ষেত্রে, যেমন আপনার প্রপার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম আছে, বা আপনি এককভাবে ব্যবসা করছেন, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে, আপনার শোরুমের ভাড়ার উপর। আর শোরুম বলতে কি বোঝায় সেটার এখানে ডেফিনিশন দেওয়া আছে। টেবিল 4টা সবাই ভালো করে দেখবেন। এই যে দেখেন স্টক, সিকিউরিটিজ ব্রোকার, এগুলো বলা আছে।
আর টেবিল 5 হচ্ছে ট্রেডিং স্টেজে। তাহলে কোন কোন গুডস গুলা ট্রেডিং স্টেজে সাপ্লাইয়ের ক্ষেত্রে ভ্যাট হবে না সেটা আবার এখানে উল্লেখ করছে। এই 5টা টেবিলের নাম এবং কোথায় কি থাকে সেটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আজকে যা যা আলোচনা করলাম এইখানে কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে স্যার? না স্যার। নো স্যার। আর No, আজকের sir. ক্লাসে যে আলোচনা হয়েছে এখানে কি কারো এমন কোনো কিছু হয়েছে যে না আমি আগে কখনো ভ্যাট সম্পর্কে পড়ালেখা করি নাই কিন্তু আজকের ক্লাস থেকে কিছু বুঝতেছি না, এমন কিছু কি আছে? না স্যার। ওকে। আর যেভাবে আমরা আপনাদেরকে প্রেজেন্ট করেছি বা লেকচারটা দিয়েছি এই প্রসেস কি আপনাদের কাছে সঠিক মনে হয় নাকি অন্য কোনো বিকল্প ভাবে হইলে ভালো হইতো? যদি থাকে তাহলে ফিডব্যাক দিবেন, ঠিক আছে? চমৎকার হয়েছে স্যার। স্যার আমাদের কি স্লাইডটা খুব ভালো হয়েছে। আপনাদের ইমেইলে সব চলে যাবে। আপনাদেরকে এখন কিছু 2 মিনিট কথা বলবো যে পড়াশোনা কিভাবে করবেন। ওকে স্যার? জি স্যার। জি স্যার। এটা হলো আজকের ম্যাটেরিয়ালসটা আমাদের আগামী আরো 2টা ক্লাসের এখানে ম্যাটেরিয়ালস আছে। ম্যাটেরিয়ালসটা আমরা অ্যাডভান্স দিয়ে দিব, নেক্সট ক্লাসে ওগুলো আলোচনা হবে। ওকে, তো যারা ভালো বুঝতে চান তারা একটু আগে থেকে ম্যাটেরিয়ালস গুলো Okay, বাসায় sir. পড়ে নেবেন। ক্লিয়ার? আর Clear, sir. অনেকে জিজ্ঞেস করে স্যার আমি কি কোনো ভ্যাট আইনের বই কিনবো কিনা, সেটা আপনার ব্যাপার, আপনি কিনবেন কিনা। কিন্তু আপনার পড়াশোনার জন্য যা যা ম্যাটেরিয়ালস দরকার সব ম্যাটেরিয়ালস আমি আপনাকে সাপ্লাই দিয়ে দিব, ভ্যাট এবং কাস্টমস রিলেটেড। ভ্যাট এবং কি রিলেটেড? Customs কাস্টমস রিলেটেড। কাস্টমস রিলেটেড। আমরা একদম পুরো ম্যানুয়াল ধরে শুরুতে যাব না, 3-4টা ক্লাস চলে যাওয়ার পর যখন ম্যানুয়ালে যাব তখন দেখবেন যে ম্যানুয়ালের জিনিসগুলো আপনার কাছে অনেক সহজ লাগবে। আপনি একসাথেই এক বসায় 5-10 পেজ 15 পেজ পড়ে ফেলতে পারবেন। তাহলে আমাদের দরকার একটা ফাউন্ডেশন দরকার। একটা বিল্ডিং করতে হলে কি দরকার? বেসমেন্ট দরকার, ফাউন্ডেশন দরকার, পাইলিং দরকার, তাই না? ওই বেসমেন্টে এবং পাইলিং এ সময় যায়, এরপরে ফ্লোর গুলো ধাপ ধাপ উপরে উঠে যায়। ঠিক তেমনি আপনার যদি ভ্যাটের ফাউন্ডেশনটা শক্ত না থাকে তাহলে আপনি কি হবে, শর্টকাট যদি আপনাকে আমি ম্যানুয়াল থেকে পড়াই দিতাম তাহলে দেখতেন যে আপনি এই 10 বছর পরেও আপনার ভ্যাটের নলেজের মধ্যে অনেক ধরনের ঘাটতি থেকে যেত। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার টার্গেট হচ্ছে আপনাকে আমি বেসিকটা তৈরি করব, তারপর ম্যানুয়ালে যাব। তাহলে আপনি সার্টিফিকেট লেভেল কেন, এই সার্টিফিকেট লেভেলে আপনাদেরকে যা পড়াবো এটা দিয়ে আপনি আপনার প্রফেশনাল লেভেলের ভ্যাটের পার্টটুকু একদম ইজিলি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া আপনি যদি কনসালটেন্সি করেন, চাকরি করেন, যেখানে যাবেন আপনি ওখানে সুপার পারফর্ম করবেন। যা এই আগামী 8-10-12টা ক্লাসে আমরা কভার করবো, এতেই আপনি ভ্যাটের মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন। ক্লিয়ার স্যার? তবে সেটার জন্য জি, স্যার। আপনাদের যেটা স্যার। লাগবে আপনাদের মনোযোগটা থাকা লাগবে, যেভাবে বলি সেটা শুনতে হবে, বাসায় একটু পড়তে হবে। তাহলে দেখবেন যে এই যে আমি যা পড়ালাম আজকে এটা যদি আপনি আজকে রাতে রিভিশন দেন দেখবেন যে আপনার এই জিনিসটা আর দ্বিতীয়বার জীবনে কোনোদিন পড়তে হবে না। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আপনাদের এখানে যারা আছেন তাদের থেকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে চান এরকম কয়েকজন আমাকে একটু টেক্সট করেন, বা ওই যে ইয়েতে আমার মোবাইল নাম্বারটা টেক্সট করে আমি তাহলে দিয়ে দিব। আমার মোবাইল নাম্বারটা আমি একটু চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নেন। আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। স্যার আমাদের ভ্যাটের আইন কি চেঞ্জ হয় নাকি একই থাকে? ওই যে আজকের ক্লাসটা যখন পড়াইছিলাম তখন কি শিখেছেন স্যার? তখন বলছেন যে আইন তো পার্লামেন্টে সবসময় চেঞ্জ হয় না, চেঞ্জ হয় রুলস, চেঞ্জ হয় এসআরও, অন্যগুলা রেট চেঞ্জ হয়, কিন্তু মূল আইনটা এইটাতে যদি কোনো চেঞ্জ আসে তাহলে প্রত্যেক বছর যখন বাজেট হয় ওই বাজেটের সময় চেঞ্জেস গুলো আসে। কখন চেঞ্জেস গুলো আসে? বাজেটের সময়। বাজেটের সময়। জি স্যার। মানে আপনাদের নেক্সট যে পরীক্ষা, হ্যাঁ, এই অগাস্ট পর্যন্ত যে পরীক্ষা, এই পরীক্ষাতে আপনাদের কোনো চেঞ্জেস পরীক্ষা আসবে না, এটা যা আছে তাই, যা পড়াচ্ছি তাই। ডিসেম্বরের যে পরীক্ষাটা সেখানে গিয়ে নতুন যেটা আসবে সেটা আসবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। করা লাগবে না, আপনি তো এবারে পরীক্ষা দিবেন, এবারে পাস করবেন যদি সিরিয়াসলি পড়েন। স্যার এবার তো আমরা পরীক্ষা দিতে পারবো না স্যার, আমাদের তো স্যার ক্লাসের যে অ্যাটেন্ডেন্সের যে সার্টিফিকেট এটা তো আমরা পাবো না। দেখেন আমি যেটুকু জানি যে হয়তো এখান থেকে অনেকে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্স হয়তো কভার করবে, এরকম কিছু একটা আমরা ওইভাবে ক্লাসটা করানোর চেষ্টা করছি। আমি শুনেছিলাম যে এখান থেকে কেউ পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, বাকিটা
আপনি আইসিটির সাথে কথা বলে নেবেন। তাহলে আপনার চ্যাট বক্সে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা যেটা করবেন, যে 3-4 জন বা 5 জন আপনার 3-4 জন আপনার কি হইতে চান, ক্লাস রিপ্রেজেন্ট হইতে চান, আমাকে আপনার রোল নাম্বার, আইডি আর ওই যে নামটা দিয়ে দিবেন টেক্সট করে, তাহলে আমি আইসিডি কে প্রোভাইড করে দিব। আচ্ছা, স্যার ভ্যাট আর কাস্টমস থেকে স্যার আমাদের 100 মার্কের মধ্যে কত মার্ক কভার হবে স্যার? ভ্যাট হচ্ছে 40 থেকে 45। কত? 40 থেকে 45। 40 থেকে 45 স্যার। 45। কাস্টমসে 5 মার্কসের মতো আসে। কাস্টমস নিয়ে অনেক বেশি সময় দেওয়াটা ওয়াইজ হবে না। কাস্টমস নিয়ে অনেক বেশি সময় দেওয়াটা কি হবে না? ওয়াইজ হবে না। কাস্টমসে যেটা করতে হবে, আপনাদের ম্যানুয়ালে ম্যাক্সিমাম জিনিস আছে বাংলায়, রাইট? কিন্তু পরীক্ষা হবে ইংলিশ। পরীক্ষা হবে কি? ইংলিশ। তো আমি যেটা করব, কাস্টমসের ম্যাটেরিয়ালসটা আমার পুরোটাই ইংলিশে করা আছে, এটা আমি শেয়ার করে দিব, এবং কোনো একটা ক্লাসে হয়তো ওই কাস্টমসের কিছু গাইডলাইন দিয়ে দিবে, কোন কোনগুলা সিলেক্টিভ আপনি পড়বেন, এটা সাজেশন দিয়ে দিব, ওইটুক পড়বেন। এর বেশি কাস্টমসে সময় দিতে গেলে অন্য এরিয়ায় আপনার লস হবে। আপনি ফোকাস করবেন ভ্যাটে ফোকাস করলে আপনি এখানে 40 পাবেন, আপনার পাস করতে লাগে 50। কত লাগে? 50। 50 আর লাগবে 10। তো 40 যদি ভ্যাট থেকে আসে, আর লাগবে 10। ইনকাম ট্যাক্সে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ম্যাথ করলে সেখান থেকে 25 মার্ক, আপনি 25 থেকে 30 মার্ক পাবেন। তাহলে 40 আর 30 70 মার্ক। তাহলে আপনার পাস কি হয়ে গেছে নাকি স্যার? জি স্যার। এটা গুছাইয়া পড়তে হবে, ঠিক আছে? এবং সিলেক্টিভ কিছু চ্যাপ্টার আছে যেগুলো মাল্টিপল চয়েসের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেই কয়টা পড়লে ওইখান থেকে আরো 10-15 মার্ক আপনি পেয়ে যাবেন। 80 মার্কস প্লাস মার্কস পাওয়া যাবে কথা শুনলে। অনেকে আমাকে ফোন করে, স্যার ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছি, আপনার ক্লাস করেছি, আমি 80 প্লাস মার্কস পেয়েছি। অনেকেই ফোন করে মেসেজ দেয়, আপনারাও পাবেন যদি আপনি একটু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেন, নিয়ম মাফিক গোছায়া পড়েন, তাহলে পাস করাটা সহজ হবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। ওকে, এখানে মিস রাফিয়া মনে কিছু বলতে চাচ্ছিলেন নাকি? স্যার আমি জিজ্ঞেস করেছিলাম ওই যে আইন চেঞ্জ হয় কিনা এই ব্যাপারে। ওকে, অসুবিধা নাই। তো আমরা বিভিন্ন ক্লাসে পড়াশোনা নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের সি এর কেরিয়ার এবং কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বিভিন্ন সময় যখন সুযোগ হবে তখন বলবো। এখন রমজান মাস, সময় মাত্র 1.5 ঘন্টা, আলোচনা সম্ভব হয় নাই, ঠিক আছে? তো আশা করি আপনারা যদি ঠিক মতো ফলো করেন, পাস করা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। নাই। ওকে, সবাই ভালো জি থাকবেন, স্যার। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, পিডিএফটা কি দিয়ে দেওয়া হবে নাকি, যে ম্যাটেরিয়ালস এর ভিত্তি করে পড়াইলে? সবকিছু মেইলে দিয়ে দেওয়া হবে, মেইলটা ফলো করলেই হবে। মেইল কি আজকে দিয়ে দিবে? জি।